কেন নেই? হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সাউন্ড চেক করছি। হ্যাঁ, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে নক দিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সাউন্ড চেক করছি। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনারা যারা অলরেডি জয়েন করছেন তারা একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। কে কোথা থেকে জয়েন করছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমাদের আজকে ক্লাস মূলত 18তম শিক্ষক নিবন্ধন যারা লিখিত দিবে হিসাব বিজ্ঞান বিভাগে তাদেরকে নিয়ে আজকের ক্লাসটা হবে ইনশাআল্লাহ। এবং আজকের টপিকসটাও আমরা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিলাম, হিসাব সমীকরণের উপর ক্লাস হবে। এর আগে আমাদের আরও 2-1টা ভিডিও ছিল, যে ভিডিওতে আমাদের অনুপাত বিশ্লেষণের ক্লাসটা হয়েছে ফ্রি ক্লাসে। যারা পাননি তাদেরকে অবশ্যই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে এর আগে আমাদের নতুন সিলেবাস সম্পর্কিত কিন্তু আমাদের একটা ক্লাস হয়ে গেছে। এক্ষেত্রে এটাও আপনারা দেখে নিতে পারবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, যারা ঢুকতে পারছেন না ঢুকতে পারবেন, হয়তো নেট প্রবলেমের জন্য হতে পারে। যে লিঙ্কটা দিয়েছে ওখানে ক্লিক করলেই ঢুকে যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি একটু দেখে নিই কমেন্টগুলো। যাদেরকে গ্রুপে অ্যাড করতে পারিনি তাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছি, সবাই জয়েন হওয়ার জন্য একটু সময় নিচ্ছি আমরা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, কথা শুনতে পাচ্ছি স্যার। ঢাকা কল্যাণপুর থেকে শরীফুল সোহান, বিল্লাল হোসেন বলছে সাউন্ড ক্লিয়ার আছে। কোথায় গেল সে? পেন পেয়েছি। আচ্ছা, পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে কাদের, দেখি একটু আমরা। তা তো দেখার কথা না। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করছেন তারা তাদের একটু শেয়ারও করে দিতে পারবেন, যদি খুব বেশি অসুবিধা না হয় একটু শেয়ার করে দিতে পারবেন। কারণ হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আছে, অনেক, মানে
এত ছেলে মেয়ে আছে যারা হচ্ছে কি নিবন্ধন লিখিত ব্যাচের ক্লাস করতে চায়, কিন্তু আসলে পর্যাপ্ত সুযোগ এবং সময় পাচ্ছে না যে কোথায় ক্লাস হয়, কীভাবে ক্লাস করব। অনেকগুলো ঝামেলার কারণে অনেকেই কিন্তু জয়েন করতে পারছে না। এই জন্য আপনারা যারা অলরেডি জয়েন করতে পেরেছেন তারা একটু যদি সম্ভব হয় তাহলে কি করবেন, তাহলে হচ্ছে একটু শেয়ার করে দেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলটা কিন্তু একটু দেখতে পারবে। আমার যে লিঙ্কটা, এই লিঙ্কে তো আসলে দেখতে পাওয়ার কথা, দেখতে পাচ্ছে কি না আমি তো কিভাবে বুঝবো। যারা জয়েন করছেন তারা হচ্ছে কি করবে, তারা একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যে তারা আমার কথা শুনতে পাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ার 2 জন বলছে, আমি চাই যে আরও 2-1 জন বলুক। আর কে কোথা থেকে জয়েন করছেন সেটাও একটু আমাদেরকে জানাবেন। আমি শুরু করব। পরিচয় পর্বটা যদি বলি, আমি হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান শ্রাবণ। আমাদের বাসাটা হচ্ছে খুলনাতে থাকি আমরা। আর ডেজিগনেশন হচ্ছে চাকরি পরীক্ষায় দিনই, কোনোদিন চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমাদের আন্ডারে অনেকগুলো কোচিং সেন্টার আছে, আর বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যই করছি। চাকরিটা আমাদের আসলে আল্লাহ কপালে লেখিনি হয়তো। এই অবস্থা। আমরা হচ্ছে, আমার পরিচয় আরও যদি বলি, বিবিএস কমপ্লিট, বিবিএস এবং এমবিএস। আমাদের সময় আসলে বিবিএ এমবিএ ছিল না, আমাদের শিক্ষাবর্ষ ছিল 2008-09 অনার্সের, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যে ক্লাসটা নিব, এই ক্লাসটা হচ্ছে হিসাব সমীকরণের উপর ক্লাস। এখন ক্লাসের শেষ দিকে এসে আমরা একটু হচ্ছে কি, অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা শেষ দিকে এসে, আমাদের ক্লাসের শেষ দিকে এসে আমরা সেই সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো। তবে তার আগে আমরা ক্লাসটা শুরু করছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখন ক্লাস করতে পারছেন না তারা পরবর্তীতে দেখে নেবেন, আমাদের এখানে ভিডিওটা থাকবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা ক্লাসে জয়েন করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তারা কে কোথা থেকে জয়েন করছেন। আর যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারবেন। আচ্ছা, শুরু করি। আমাদের এখানে যে স্টুডেন্টগুলো হচ্ছে কি ক্লাস করতে আসছে, তারা সবাই হিসাব বিজ্ঞান বিভাগে পড়ে আসছে। তার মানে হিসাব বিজ্ঞান বিভাগে পড়ে আসা মানে একদম জন্ম থেকে কিন্তু তারা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো করতে করতে কিন্তু বড় হয়েছে। এখন অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা হচ্ছে আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, ন্যাশনালে না পড়ে আমার মনে হয় অন্য জায়গায়ও যারা পড়ছে, তারা যদি নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকে, আমরা কিন্তু প্রত্যেকেই অনার্স মাস্টার্স লেভেলে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো ইংলিশে করে আসছি। আর নিবন্ধন পরীক্ষা যখন দিচ্ছি তখন হচ্ছে আমরা বাংলায় পরীক্ষা দিচ্ছি। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এছাড়া আর কোনো সমস্যা নাই। অঙ্ক যেগুলো দিছে সিলেবাসে, আমার মনে হয় প্রত্যেকে সব অঙ্কগুলো পারে, তবে সেগুলো ইংলিশ ভার্সনে পারে। এখন বাংলা ভার্সন করতে হবে, যার জন্য যদি একটা ব্যাচ বা একটা কোর্স থাকতো তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যেত অনেকের জন্য। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু নিবন্ধন লিখিত, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগের ব্যাচটা হচ্ছে না বললেই চলে। এর কারণ হচ্ছে এত পরিমাণ ম্যাথমেটিক্যাল টার্মস ইনক্লুড করছে, আসলে একজন টিচারের পক্ষে এতগুলো ম্যাথ করানো পসিবলও না। যার জন্য যেটা করা হচ্ছে, অনেকেই কিন্তু কোনো কোর্স কমপ্লিট করতে পারছেই না, একা একা বাসায় বসে পড়ছে। এখন এই একা বাসায় পড়ে চাকরি পাওয়া সম্ভব কি সম্ভব না, এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আমরা করব একটু ক্লাসের শেষে। অল্প একটু ক্লাস নিয়ে দিই আমরা। আচ্ছা, শুরু করি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা যে অঙ্কটা বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমাদের যে নতুন সিলেবাস আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন সিলেবাসে মোট 5টা পার্ট আছে, মোট 5টা ভাগে কিন্তু পরীক্ষা হবে। তার প্রথম যে ভাগটা তার নাম কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে সিলেবাসটা দিছে, সেই টপিকসগুলো আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন সেখানে ইকুয়েশন নামে একটা অধ্যায় কিন্তু আছে। সিলেবাস আবার কিন্তু ইংলিশে দিয়েছে। আচ্ছা, যাই হোক, সেই ইকুয়েশন বা হিসাব সমীকরণটা আমরা করছি, অনেক সহজ, যারা সবাই পারে। তারপরে একটু জাস্ট মনে করায় দেওয়ার ব্যাপারটা। আমরা নিশ্চয়ই জানি হিসাব সমীকরণ মানে একটা সূত্র, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস হচ্ছে মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে একটা সূত্র যেটা আমরা ইংলিশে লিখতাম এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ওই এখন আর লেখা যাবে না, এখন লিখতে হবে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, যখন আমরা অল্প একটু কথা বলে আসি দেখি। রেজানুল ইসলাম বলছে সাউন্ড ক্লিয়ার, ফারজানা সুফিয়া সেও বলছে সাউন্ড ক্লিয়ার, সুমন কুমার বিশ্বাস বলছে নারায়ণগঞ্জ থেকে সে জয়েন করছে। সবাই একটু যদি, আমি দেখেন আমি তো ম্যাক্সিমামকে চিনি না যেহেতু আমি খুলনার ছেলে, তাহলে যারা হচ্ছে আপনারা জয়েন করছেন তারা যদি একটু আপনাদের পরিচয় লাগছে না, কে কোথা থেকে জয়েন করছেন সেটা যদি বলেন তাহলে অন্তত মনের মধ্যে ভালো লাগবে যে না, অমুক জেলার ছেলে মেয়েদের সাথে আমরা আজকে কি একসাথে ছিলাম। যাই হোক,
সূত্রটা ছিল সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখেন এই যে সূত্রটা আমরা লিখছি, এই সূত্রে জাস্ট তিনটা পার্ট আছে, এই যে তিনটা হিসাব আছে, একটা সম্পদ, একটা দায়, একটা মালিকানা সত্ত্ব। এই তিনটা হিসাবের মধ্যে মাঝখানে দায় এবং মালিকানা সত্ত্বের মাঝখানে দেখেন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই প্লাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ইনারা দুইজন থাকলেও ইনরা কিন্তু আলাদা না। কেন না? কারণ এই যে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। আমরা ছোটবেলা থেকেই জানি যে যদি কখনো কার দুই ব্যক্তির মাঝখানে প্লাস থাকে তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু থাকবে। তাহলে দায় মালিকানা সত্ত্বের মাঝখানে যখন প্লাস চিহ্ন, তখন মানুষ বা হিসাব দুইটা হলেও কিন্তু ভাগ কিন্তু একটাই, মানে দুইজন মিলে কিন্তু একটা ভাগ। সম্পদ ইনার পাশে কেউ নাই, তাহলে ইনি একাই একটা ভাগ। তাহলে তিনজন মিলে মোট ভাগ হলো দেখেন দুইটা, যাদের মাঝখানে কিন্তু ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এইটা দ্বারা কি বোঝালাম? এটা দ্বারা বোঝালো যে সম্পদের ভাগ আর দায় মালিকানা সত্ত্বের ভাগ, দুইটা ভাগ সবসময় কি হতে হবে? সমান হতে হবে। এইটুক কথা মাথায় নিয়ে যদি আমরা যে কোনো ধরনের অঙ্ক নিয়ে ঝাঁপাই পড়ি, আমার মনে হয় কোনো অঙ্ক ভুল হবে না। তাহলে সম্পদ সাইড এবং দায় ও মালিকানা সত্ত্ব সাইড, এ একা যা পারবে এরা দুইজন মিলে তাই পারতে হবে। দুজনের ওজন বলেন, দুজনের মান বলেন, সবসময় কি হতে হবে? সমান হতে হবে। এইটুক বিষয় যদি মাথায় রাখা যায় আর কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সমীকরণ করতে যাব, আমাদের যে সূত্র নিয়ে কাজ করতে হবে, এই সূত্রে মোট দুইটা পার্ট থাকবে, একটা সম্পদের ভাগ আর একটা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্বের ভাগ। দুই ভাগের মাঝখানে চিহ্নটা যেহেতু সমান, এই ভাগ এবং এই দুইটা মিলে এই দুইটা ভাগ সবসময় সমান হবে। তারই ধারাবাহিকতায় যদি আমরা বলি যে কোনো একটা এন্ট্রি আমরা সম্পদ সাইডে প্লাস করছি 500 টাকা, তাহলে দায় ও মালিকানা সত্ত্ব দুইটা মিলেই কিন্তু 500 হতে হবে এবং সেটা কিন্তু প্লাসই হতে হবে। কেন? কারণ সমান করতে গেলে এই পাশে যে চিহ্ন ওই পাশে অন্য চিহ্ন দিলে কিন্তু মিলবে না। তাহলে এই হচ্ছে আমাদের মূল থিমটা যদি বুঝতে পারি, আমার অঙ্কে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ এন্ট্রি এমন কোনো কঠিন এন্ট্রি দেবে না যা আপনি কোনোদিন দেখেন নাই। আচ্ছা, গেল আমাদের মূল থিমটা বুঝানো ফেললাম যে আমাদের সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হবে। আচ্ছা, সমীকরণের অঙ্ক আপনি চিনবেন কিভাবে? এটা যে সমীকরণের অঙ্ক, এটা চিনবেন কি করে? দেখেন, অল্প দুই একটা ভাষা থাকে, যদি আমি দুই একটা ভাষা একটু বলি, যদিও আমার অনেকগুলো অঙ্ক আছে, ওই অঙ্কগুলো দেখলেই পেরে যাবে সবাই। প্রথমত, হিসাব সমীকরণ সরাসরি উল্লেখই থাকবে। হিসাব সমীকরণ এই কথাটা সরাসরি অঙ্কে উল্লেখ থাকবে। অনেক সময় হিসাব সমীকরণ না বলে দিতে পারে টেবুলার ছক, মানে টেবুলার ছকের মাধ্যমে হচ্ছে কি লেনদেনগুলো বিশ্লেষণ করেন, টেবুলার ছক বলতে পারে। অনেক সময় বলতে পারে যে নিম্নোক্ত লেনদেন সমূহ বিশ্লেষণ করে ছকের মাধ্যমে উপস্থাপন করেন। এই ধরনের কথাবার্তা বলে দিলেই সেগুলো মূলত হিসাব সমীকরণের অঙ্ক হবে। আমার মনে হয় এই ভাষাগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। কয়েকটা অঙ্ক আমরা সেট করছি আজকের লেকচারে, এই অঙ্কগুলো দেখলেই আমার মনে হয় রিকোয়ারমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে কি দাঁড়ালো? আমরা সমীকরণ কিভাবে চিনবো সেটা বলে ফেললাম। সমীকরণে আমাদের যে সূত্রটা আছে, এই সূত্রটার আসলে কার্যক্রম কেমন পরিচালিত হবে সেটাও আমরা শিখে গেলাম। আর ছক নিয়ে যদি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমীকরণের অঙ্ক যখন করব, আর সমীকরণ না, হিসাব বিজ্ঞান বিভাগে যারা পড়ে, অঙ্ক করতে গেলেই তো ছক লাগবে, এটা নিয়ে তো কোনো যদি কিন্তু বা কথাবার্তা নেই। তাহলে ছকের যে ব্যাপারটা আছে, ছকটা নিয়ে যদি আমরা অল্প একটু আলোচনা করি তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। দেখেন, আমরা যখন হিসাব সমীকরণের ছক আঁকবো তখন দুইটা কলাম বাধ্যতামূলকভাবে আঁকতে হবে, একদম বাম কর্নারে একটা, একদম ডান কর্নারে একটা। একটা হচ্ছে তারিখ আর একটা হচ্ছে মন্তব্য। এই দুইটা কলাম বাধ্যতামূলক, যে ধরনের অঙ্কই আসুক না কেন। আচ্ছা, আমরা অল্প একটু কমেন্টটা পড়ি, কমেন্টে কোনো ধরনের কোনো কথা আছে কিনা। যেটা বলছিলাম, যদি খুব বেশি অসুবিধা না হয় আপনার কিন্তু শেয়ার করতে পারবেন, যদিও শেয়ার করলে আপনার পার্সোনাল ফেসবুকে আপনার পার্সোনাল ফ্রেন্ডরা সব হচ্ছে কি ব্যাপারটাকে পজিটিভ নাও নিতে পারে, যে তুমি চেনো না ফেনো না, কার একটা ক্লাস তুমি হচ্ছে কি দিয়ে রাখছো, আমাদের ডিস্টার্ব করছে, এমন হলে দেওয়ার দরকার নাই। তবে খুব বেশি অসুবিধা যদি না থাকে তাহলে একটু শেয়ার করে দিতে পারবেন। আমি একটু আমার আইডি থেকে একটু শেয়ার দিয়ে আসি, একটু অপেক্ষা করেন, 1 মিনিটও লাগবে না। দেখা যাচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের ভিতরেও যদি কেউ থাকে, তারাও একটু কি করলো দেখে নিতে পারবে। একটু শেয়ার করে দিই, পরে লিখবো, কিছু লেখা থাকলে পরে লিখে দিব। হ্যাঁ, আচ্ছা, কে কোথা থেকে জয়েন করছেন অন্তত সেটা কিন্তু বলতে পারেন। হ্যাঁ, অনেকেই হচ্ছে কি সম্পাক্তার ইমা বলছে টাঙ্গাইল থেকে, রাজীব হোসেন একটা আমাদের লাভ রিয়াক্ট দিচ্ছে, এমডি আকাশ বলছে যে ঠিক আছে আপনি চালাই যান, এমডি নূর আলম সিরাজগঞ্জ থেকে। যাই হোক, বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকেই জয়েন করছে। ফাতিমা জিনাত মিষ্টি ঢাকা থেকে অনেকেই জয়েন করছে, মাশাআল্লাহ।
আপনারা যদি পারেন একটু শেয়ার করে দিন, তাহলে হচ্ছে কি যে অনেকেই কিন্তু দেখতে পাবে। আর আমি যেটা বলি, শেয়ার করলে কিন্তু দোয়া পাওয়া যায়। যদি আপনার এই ক্লাসটা দেখে কেউ একজন উপকৃত হয় আপনার শেয়ারের মাধ্যমে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে দোয়া পাবেন। আর হিসাব বিজ্ঞান বিভাগের চাকরিতে আসলে দোয়াও লাগবে, শুধু অঙ্ক পারলে হবে না, দোয়াও লাগবে। যাই হোক, কিভাবে প্রিপারেশন নিলে চাকরি ইনশাল্লাহ পাবেনি এ ব্যাপারেও কিন্তু কথা আছে। কেউ কিন্তু অধৈর্য হয়ে যাবেন না, ক্লাসটা আমরা মোটামুটি করি, তারপর শেষের দিকে বলবো। যেটা বলছিলাম, সমীকরণের অঙ্ক যখন করব, দুই কর্নারে দুইটা বাধ্যতামূলক কলাম দিতে হয়, এটা সবাই জানে নিশ্চয়ই। একটা তারিখ আর একটা হচ্ছে মন্তব্য। যে সূত্রটা আমরা দিয়েছিলাম, সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্ব, বলছিলাম উপাদান 3টা হলেও ভাগ কিন্তু পার্ট 2টা। তাহলে 2টা পার্টের জন্য আমরা দেখেন টোটাল ছকটাকে 2টা ভাগ করব, একটা সম্পদ সাইড আর একটা দায় প্লাস মালিকানা সত্ত্ব সাইড। আমি জাস্ট আনুমানিক কয়েকটা কলাম দিয়ে রাখছি, আমরা যখন অঙ্ক করব তখন আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, সম্পদ সাইডে কোন কোন কলাম হবে এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে এই 3টা কলাম হবে। এক্ষেত্রে অঙ্ক যখন আমরা দেখব, অঙ্কে কিন্তু ক্লিয়ার করে দিবে যে কোন কোন কি বলে হিসাবের জন্য কোন কোন সম্পদের জন্য আমাদের স্টক লাগবে, আমরা কিন্তু অঙ্কের মধ্যেই পেয়ে যাব। ঠিক একইভাবে দায় কতগুলো হবে অঙ্কে সেটাও কিন্তু বলে দিবে অঙ্কে। তবে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে বলা লাগবে না, এই মালিকানা সত্ত্বের জন্য অনলি একটাই মাত্র ছক হবে এবং তার নাম কিন্তু মূলধন। তার নাম কিন্তু মূলধন। মূলধন নামে একটা কলাম হবে এবং এটা কিন্তু স্পেসিফিক ভাবে মালিকানা সত্ত্বের কিন্তু একটা কলাম। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে ছকগুলো আঁকলাম, এই ছকের ভিতরে যখন আমরা পোস্টিং দিব তখন একটু মনে রাখতে হবে যে এই ছকের ভিতরে হয় প্লাস অথবা মাইনাস চিহ্ন ব্যবহার হয়। মানে লেনদেনগুলোর প্রভাবে হয় এই সম্পদ দায়গুলো বৃদ্ধি পাবে অথবা সম্পদ দায়গুলো হ্রাস পাবে। তবে একটা কলামে কিন্তু বাধ্যতামূলকভাবে কিছু এন্ট্রি যায় এবং এগুলো ফিক্সড। এখন এটা কিন্তু একটা প্রেসার মুক্ত হওয়ার ব্যাপার যে অন্তত একটা কলাম আছে যে কলামে কি কি ধরনের লেনদেন যাবে, এটা কিন্তু আপনি আগে থেকেই জেনে যেতে পারেন। অন্য কলামগুলো কিন্তু এই লেনদেন পড়ে পড়ে কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এখন আমরা জানবো হচ্ছে যে মূলধন কলামে কোন কোন লেনদেনগুলো যায়, অথবা এই যে আমরা মন্তব্যটা লিখলাম এই মন্তব্যের কলামে কি লিখতে হয় আর কোন কলামের জন্য মন্তব্য দিতে হয়। অনেকেই জানে, মনে রাখতে হবে এই মন্তব্যর কলামটা শুধুমাত্র মূলধন কেন্দ্রিক হয়। মানে মূলধনের ভিতরে যদি কখনো কোনো টাকা পয়সা আমরা কোনো লেনদেনটা পোস্টিং দেই, তারই জন্য আমরা কি দিব, মন্তব্য দিব কিন্তু। ওকে, তাহলে আমি আবার বলছি, মন্তব্য কলামটা হচ্ছে মূলধন কেন্দ্রিক। তার মানে মূলধনে যদি কখনো কোনো লেনদেন আমরা ইনক্লুড করি তাহলেই হচ্ছে আমাদের কি দিতে হবে, মন্তব্য দিতে হবে। এখন তাহলে আমি একটু আগেই বললাম যে মূলধনের কলামে কি কি যায়, এটা যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে সবার। এবং মূলধন কলাম একা না, সাথে আমরা মন্তব্যের কলামও কিন্তু বলছি। আচ্ছা, মূলধনে যায় অথবা মন্তব্য লিখতে হয় এমন লেনদেন হচ্ছে 4 ধরনের। সবাই দেখতে পাচ্ছে, এমন লেনদেন হচ্ছে 4 ধরনের। মানে 4 ধরনের লেনদেন হচ্ছে মূলধনে ইনক্লুড হয়, অন্তর্ভুক্ত হয় এবং এই 4 ধরনের লেনদেনের জন্য আমাদের কি দিতে হবে, মন্তব্য দিতে হবে। আচ্ছা, সেই 4 ধরনের লেনদেন কি কি একটু দেখে নিই আমরা। প্রথমত প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ। প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ, এটা সবাই বুঝতে পারছে। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে ব্যবসার শুরুতে যে মূলধনটা আছে আর কি। তাহলে ব্যবসার শুরুতে যে মূলধনটা থাকবে অথবা হচ্ছে বিনিয়োগ করবে মালিক যখন ব্যবসার শুরুতে, এটা কিন্তু মূলধনের ছকে আসবে বা মূলধনের কলামে আসবে। এখন প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ মূলধনের ছকে আমরা যোগ করব নাকি বিয়োগ করব, কারণ আমি একটু আগেই বলছিলাম যে সবগুলো হিসাব হয় প্লাস হবে না হলে মাইনাস হবে। তাহলে প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ এই এন্ট্রিটা যখন আসবে তখন মূলধনের ছকে যোগ না বিয়োগ এটা তো নিজেরাই বুঝবো, তারপরে যদি একটু বলি। দেখেন, প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ মানে হচ্ছে কি বলে ওটাকে, মালিক কিছু দিচ্ছে ব্যবসায়, মালিক ব্যবসায় কিছু দিচ্ছে। তাহলে মালিক যদি ব্যবসায় কখনো কোনো কিছু দেয়, মালিক যদি ব্যবসায় কখনো কোনো কিছু দেয়, একটু তো মোটামুটি ধারণা আছে যে কিছু দিলে মূলধনের পরিমাণ তো বেড়ে যাবে। আমরা যদি একটা হাত পেতে রাখি যে এই যে হচ্ছে আমাদের মূলধনের একটা জায়গা, তাহলে এই মার্কারটা আমি যদি এই যে মূলধন হিসাবে দিলাম, দেখেন মূলধনের কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ যদি আসে তাহলে এটা মূলধনের ছকে কি করতে হবে, প্লাস করতে হবে। আচ্ছা, যারা হচ্ছে স্কুল পর্যায়ে আছে, কলেজ প্লাস স্কুল দুটোই দেবে, তাদের জন্য এটা কিন্তু একটা বোনাস, কারণ স্কুলেও কিন্তু এই অঙ্কটা আছে, তারাও কিন্তু জয়েন করতে পারবেন। আচ্ছা, উত্তোলন। উত্তোলনের ভালো বাংলা আমরা যেটা বলি সেটা হচ্ছে উঠাই নিয়ে যাওয়া।
প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ যখন হবে মালিক কিছু দিচ্ছে, আর যদি উত্তোলন করে, উত্তোলন মানে উঠাই নিয়ে যাওয়া, তাহলে যদি কিছু দেয় তখন মূলধন তো বেড়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছিলাম। এখন এখান থেকে যদি কিছু নিয়ে যায় তখন মূলধন তো কমে যাবে, যার জন্য এটা কিন্তু মূলধনের সাথে আমরা মাইনাস করব। এছাড়া আয় সমূহ ব্যয় সমূহ, মানে যত আয় আছে সেটা নগদ হোক বা বাকি হোক, আয়গুলো সবসময় মূলধনের সাথে যোগ, ব্যয়গুলো সবসময় মূলধনের সাথে বিয়োগ করতে হবে। তাহলে এই 4 ধরনের লেনদেন কিন্তু কোথায় যায়? মূলধনে যায়। অনেকে আছে, অনেকে কিন্তু এটা মুখস্থ করে যে মূলধনে যা যাবে নগদানেও তাই যাবে, নগদের ছকেও তাই যাবে। এটা কিন্তু না। এই 4 ধরনের লেনদেন যখন আমাদের সামনে আসবে, আগে আমরা মূলধনে পোস্টিং দিব, এরপরে কোথায় যাবে, সেটা নগদে যাবে নাকি বাকি হিসাবে অন্য খাতে যাবে, সেটা আমরা একটু পরে চিন্তা করব। তাহলে মূলত মূলধনের ছকে যায় এমন লেনদেন হচ্ছে মোট কয় ধরনের? 4 ধরনের। একটু কষ্ট করে হলেও মুখস্থ করে ফেলতে হবে। আর কোনটা যোগ কোনটা বিয়োগ সেটা তো অলরেডি মুখস্থ রয়েছেই, একবার একটু রিপিট করতে হবে। আচ্ছা, যারা নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন আপনারা নিশ্চয়ই সিলেবাস সম্পর্কিত আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখছেন। প্রায় 22টা 21-22টা হচ্ছে কি লেকচার, প্রায় 21-22টা লেকচার কিন্তু অধ্যায় কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। এখন এতগুলো অধ্যায় পরীক্ষা দিতে গেলে কবে পড়বেন আর কবে প্রিপারেশন নেবেন এটা আমি জানি না। আমাদের যদি একটু বলি, সম্পাক্তের ইমা হচ্ছে টাঙ্গাইল থেকে জয়েন করছে, ইব্রাহিম হোসেন চুয়াডাঙ্গা, মোসলে উদ্দিন বলছে ভাই সব ক্লাস পাবো, প্রমিতা বিশ্বাস খুলনা থেকে, প্রকাশ মণ্ডল মানিকগঞ্জ থেকে। তার মানে ইনশাল্লাহ বাংলাদেশের প্রায় সব প্রান্ত থেকে আজকে আমাদের ক্লাসে জয়েন করছে সবাই। আচ্ছা, সব ক্লাস পাবেন কিনা? দেখেন, সব ক্লাস তো আসলে পাবেন, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে কি যে পরে বলি, লাস্টে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অঙ্ক করি। তাহলে মোট 4 ধরনের এন্ট্রি কোথায় যায়? মূলধনের ঘরে যায়। আর মূলধনের ছকে যখনই কোনো লেনদেন আমরা পোস্টিং দিব, মনে রাখতে হবে তখন কিন্তু মন্তব্যের ঘরে কিছু না কিছু লিখতে হবে। ওকে, তাহলে আমরা ছক সম্পর্কে একটা সাধারণ ধারণা নিলাম। এবার আসেন, ঘটনা এবার শুরু হচ্ছে। হিসাব সমীকরণের অঙ্ক আসলেই কিন্তু এক দৌড় দিয়ে আমরা চলে যাব না, যে চলি হিসাব সমীকরণ করতে যাই উরে আল্লাহ কি সহজ অঙ্ক দিছে, কখনোই না। এটা মনে রাখতে হবে, হিসাব সমীকরণের অঙ্ক কিন্তু মোট 3 ভাবে আসতে পারে। মানে আপনি প্রথমে আইডেন্টিফাই করে ফেলছেন যে এটা হিসাব সমীকরণের অঙ্ক, ওকে ফাইন। হিসাব সমীকরণের অঙ্ক কিন্তু আবার 3 ভাবে আসতে পারে। আমরা একটু দেখে নিই। এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক আসতে পারে, যৌথ মূলধনে আসতে পারে, পণ্য দ্রব্য বা মার্চেন্ডাইজ, ইংলিশে বলে মার্চেন্ডাইজ, বাংলায় বলে পণ্য দ্রব্য জাতীয় যে হিসাবগুলো আছে বা ব্যবসায়ীগুলো আছে তাদের জন্য এক ধরনের অঙ্ক আছে। তাহলে হিসাব সমীকরণের মোট 3 নিয়মের অঙ্ক আসতে পারে। তাহলে কিন্তু ব্রেনের কিন্তু প্রেশার পড়ছে। শুরুতে আমরা কি জানলাম? শুরুতে জানলাম হিসাব সমীকরণ মানে কি, সূত্র আছে হাবিজাবি, ওই সূত্রে 2 পাশ মিলাতে হবে, এরকম একটা ব্যাপার জানলাম। দ্বিতীয়তে কি জানলাম? দ্বিতীয়তে জানলাম যে হিসাব সমীকরণের অঙ্ক আমরা চিনবো কেমনে, সেই চিনার ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিছি। আর 3 নম্বরে এসে যেটা করছি সেটা হচ্ছে যে ছক কিভাবে হয়, ওই ছকের মূলধনের ঘরে কি যায়, মন্তব্যের ঘরে কি যায়, কিভাবে কি যায় সেটা ক্লিয়ার করছি। 4 নম্বরে এসে বললাম যে আপনি হিসাব সমীকরণ করেই কিন্তু হিসাব সমীকরণের অঙ্ক দেখেই কিন্তু হিসাব সমীকরণের অঙ্ক করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার আগে জানতে হবে যে অঙ্কটা আপনার সামনে আসছে সেটা আসলে কোন মেথডের অঙ্ক, এক মালিকানা নাকি যৌথ মূলধনী নাকি মার্চেন্ডাইজ। আচ্ছা, চেনার উপায় আছে। চেনার উপায় যদি জানা থাকে তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। চেনার উপায় বলে দিই। এক মালিকানা সবাই বুঝবে, মালিক একজনই থাকবে। একজন ব্যক্তি কর্তৃক যদি কোনো মূলধন বিনিয়োগ হয় অথবা একজন ব্যক্তি কর্তৃক যদি কোনো টাকা ইনভেস্ট করা হয় ব্যবসায়, তখন সেই অঙ্কটা এক মালিকানা হয়, সহজ হিসাবে, এটা সবাই পারবে। যৌথ মূলধনে চেনার উপায় হচ্ছে যে শেয়ার বিক্রি করে যদি কোনো ব্যবসা শুরু করা হয়, ব্যবসা আরম্ভ করা হবে শেয়ার বিক্রি করে, মানে এখানে কিন্তু মালিক একজন থাকবে না, এখানে অনেক মালিক থাকবে, আনলিমিটেড মালিক থাকবে। তাহলে যদি কখনো শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয় তাহলে সেটা হবে যৌথ মূলধনী অঙ্ক। এক মালিকানা কিন্তু একজন মালিক টাকা দিবে, যৌথ মূলধনী মানে অনেক ব্যক্তি টাকা দিবে। আর পণ্যদ্রব্য বা মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠানের হিসাব যখন বলবো তখন এক্ষেত্রে একটু দেখতে হবে যে আমাদের যে অঙ্কটা আসছে এই অঙ্কের ভিতরে বিক্রয় রিলেটেড কোনো এন্ট্রি আছে কিনা। বিক্রয় রিলেটেড যদি কোনো এন্ট্রি থাকে তার পাশে একটু খুঁজতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য। আবার বলছি, বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য জাতীয় যদি কোনো তথ্য দেওয়া থাকে, বিক্রয়ের সাথে ক্রয় মূল্যটা বা যে পণ্যটা আমরা বিক্রি করতেছি তার যদি খরচটা, কত টাকা খরচ হয়েছিল কিনে আনতে, এইরকম কোনো তথ্য যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে মার্চেন্ডাইজ বা পণ্যদ্রব্য জাতীয় হিসাব বা পণ্যদ্রব্য জাতীয় ব্যবসায়। এখন অঙ্ক তো 3 ধরনের হলো, আমাদের এখানে ডিটেলসও দেওয়া আছে।
এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক যখন হবে তখন অন্য অঙ্ক থেকে এক মালিকানার অঙ্কের কি পরিবর্তন, যৌথ মূলধনীতে কি পরিবর্তন, মার্চেন্ডাইজে কি পরিবর্তন, এই পরিবর্তনটা যদি কেউ ভালোভাবে মাথায় ঢুকাতে পারে তাহলে আমার মনে হয় আজকে টোটাল অঙ্ক আমার করে দেওয়া লাগবে না। শুধু যদি পরিবর্তনটা দেখা যায় যে কোনো নিয়মের অঙ্ক কিন্তু আপনারা পেরে যাবেন। তাহলে এখানে আমরা যদি এক মালিকানা নিয়ে একটু কথা বলি, দেখেন একটু আগে যা যা বলছি সবই এক মালিকানা। আমরা যখন ছকটা আঁকতেছিলাম, আমরা যখন সূত্রটা লিখতেছিলাম, যা যা লিখছি, দেখেন আমরা বলছিলাম সূত্র সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা শব্দ, ঠিক তাই আছে। ঠিক তারিখ বাম সাইডে, মন্তব্য হচ্ছে কি ডান সাইডে, মালিকানা সত্ত্বের জন্য একটাই কলাম মূলধন, যা এভরিথিং সব কিন্তু ঠিকই আছে। তাহলে এক মালিকানা নিয়ে আমাদের আর তেমন কোনো কথা নেই। এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক মানে স্বাভাবিক যে অঙ্কগুলো হয়। আচ্ছা, মন্তব্যের কথা মনে আছে নিশ্চয়ই। মন্তব্যটা দিব কিন্তু আমরা মূলধন কেন্দ্রিক। এই মূলধনের ঘরে যদি কোনো এন্ট্রি আসে তার জন্য কিন্তু আমরা মন্তব্য দিব। মূলধনের ঘরে কত ধরনের এন্ট্রি আসতে পারে আমরা কিন্তু একটু আগে দেখাইছি, 4 ধরনের এন্ট্রি। কোনোভাবে ভুলেও ইংলিশ লেখা যাবে না, মানে আমি তো লিখে ফেলছি, আমি তার পরীক্ষা দিচ্ছি না। 4 ধরনের মূলধনের যায় এমন লেনদেন হচ্ছে 4 ধরনের। আমরা কিন্তু শুরুতেই বলে দিছিলাম, অনেকের মুখস্থ হয়ে গেছে। প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ, এরপরে ছিল উত্তোলন, আয়সমূহ, ব্যয়সমূহ। এই 4 ধরনের লেনদেন কিন্তু মূলধনে যায়। তাহলে এক মালিকানা নিয়ে কারোর কোনো কথা আছে কিনা? আচ্ছা, আমাদের কথা একটু দ্রুত বলছি কেন, কারণ আমি যদি আস্তে আস্তে বোঝাতে যাই আমার তো অনেকক্ষণ সময় লাগবে। এক ক্লাস শেষ করতে দেখা যাচ্ছে লেগে গেল হচ্ছে কি রাত 12টা বেজে গেল। হ্যাঁ, এই জন্য আমার ক্লাসটা একটু দ্রুত কথা হয়ে যাচ্ছে। তারপরে যদি ক্লাস সংক্রান্ত কথা সংক্রান্ত বুঝতে পারছি না, আরেকটু স্লো বলেন, আরেকটু বুঝান, এই জিনিসটুকু বুঝি নাই, এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই সে কিন্তু কি করবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে কি ধরনের প্রশ্ন আছে। আচ্ছা, কারা কারা জয়েন করলো আরেকটু কমেন্টটা পড়ে রাখি আমরা। স্যার ভিডিও কি ডাউনলোড করা যাবে? ভিডিও ডাউনলোড করে কি করবেন প্রকাশ মণ্ডল দাদা? ভিডিও আপনি তো এখানেই থাকবে, এখান থেকে দেখবেন, যতবার মন চায় ততবার দেখবেন। ডাউনলোড করা যাবে, যেহেতু এটা আমরা পাবলিক করেছি ভিডিওটা, তাহলে অবশ্যই ডাউনলোড করা যাবে। করে নিন, অসুবিধা নেই যদি করতে খুব মন চায়। আচ্ছা, আমার সাথে অনেকেই জয়েন করছে কিন্তু শেয়ার করছে অনলি 10 জন। তার মধ্যে আমার ভাই ব্রাদার তো 5-6 জন আছে। তাহলে আপনারা কিন্তু সবাই শেয়ার করেননি। আমি কিন্তু বলছিলাম শেয়ার করলে কিন্তু চাকরি হয়ে যাবে অনেকেরই, চাকরি হয়ে যাবে। দোয়া তো দিবেই, চাকরি হয়ে যাবে। কিন্তু শেয়ার করবেন, একটু শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি দোয়া। আমরাও দোয়া করব কিন্তু। হ্যাঁ, কি বলছিলাম, এক মালিকানা ব্যবসা নিয়ে কিন্তু ক্লিয়ার করে ফেলছি যে এক মালিকানার ব্যবসা মানে আমরা স্বাভাবিক যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোই কিন্তু এক মালিকানা। আচ্ছা, চলে যাই এবার যৌথ মূলধনী। যে কথাটা আমরা বলছিলাম মনে আছে নিশ্চয়ই, যে যৌথ মূলধনী অঙ্ক চেনার উপায় হচ্ছে শেয়ার বিক্রি। মানে এখানে মালিক একজন না, যতজন শেয়ার ক্রয় করবে ততজন কিন্তু মালিক। শেয়ার বিক্রির মাধ্যমে যদি কখনো মূলধন সংগ্রহ করা হয় তাহলে সেই অঙ্কটা হবে কিন্তু যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক। চেঞ্জটা কোথায়, পরিবর্তনটা কোথায়, শুধু সেই দিকে নজর থাকবে, আর কোনো দিক না। শুধুমাত্র শেয়ার বিক্রি মানে আমরা যখন 1 নাম্বার লেনদেন করব লিখবে যে 2000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে, এত টাকা বিক্রি করে মূলধন সংগ্রহ করা হলো বা ব্যবসায় বিনিয়োগ করা হলো। একদম এইটুক কথা থাকবে, আর কোনো চেঞ্জ নাই অঙ্কের মধ্যে, আর কোনো চেঞ্জ নাই। শুধু প্রারম্ভিক মূলধনটা যেটা আমরা কি একসাথে আনবো বা বিনিয়োগ করব সেটা হচ্ছে যে শুধু শেয়ারটা বিক্রি, আর কিছু না। তাহলে কোথায় কোথায় চেঞ্জ? এবার চেঞ্জটা আগে দেখেন। সম্পদ অ্যাজ ইউজুয়াল আছে, দায় কোনো চেঞ্জ নাই। এইবার দেখেন শুধু মালিকানা সত্ত্ব কিন্তু এখানে লেখা হয়নি, এখানে লেখা আছে শেয়ার, মানে শেয়ারটা কিন্তু উল্লেখ করে দিছে। শেয়ার হোল্ডারের সত্ত্ব অথবা শেয়ার মালিকানা সত্ত্ব যে যেভাবে লেখে, সূত্র কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। এখন আগে যখন সূত্র ছিল শুধু মালিকানা সত্ত্ব, তখন নিশ্চয়ই মনে আছে এই মালিকানা সত্ত্বের জন্য আমরা একটাই কলাম রাখতাম মূলধন, এবং তার অবস্থানটা ছিল কিন্তু ঠিক মন্তব্যর পাশে। শুধু পরিবর্তনটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু অঙ্কে আর কোনো প্রবলেম নাই। মালিকানা সত্ত্বে যখন ছিল, এক মালিকানা যখন ছিল, একটাই কলাম ছিল ফিক্সড মূলধন, অবস্থানটা ছিল কোথায় মনে আছে তো? ঠিক মন্তব্যের পাশে। ঠিক এখন চেঞ্জটা কোথায় মনে রাখতে হবে, যদি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয় তাহলে এই শেয়ার মালিকানা সত্ত্বের জন্য 2টা কলাম বাধ্যতামূলকভাবে আঁকতে হবে। 2টা, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে সংরক্ষিত আয় অথবা সংরক্ষিত মুনাফা, যে যেটা দিক, এবং তাদের অবস্থানটা কিন্তু মন্তব্যের পাশে। এখন অনেকে প্রশ্ন করতে পারে উল্টাই দিলে হবে না? সংরক্ষিত আয় আগে মূলধন পরে দিলে হবে না? হবে না তা না, হবে, কিন্তু যেহেতু এতদিন পর্যন্ত ঠিক এই ট্রেন্ডটা চলে আসছে, এই ট্রেন্ড, তাহলে আমরা এইটাই করব। আচ্ছা, তাহলে কি হলো, আমরা যখন যৌথ মূলধনের অঙ্ক করব, এক মালিকানার অঙ্কের থেকে পরিবর্তনটা হচ্ছে এখানে 2টা কলাম বাধ্যতামূলক হয়, এখানে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়।
যায়। এখন যে প্রশ্নটা মনের মধ্যে আসবে সেটা কি, সেটা হচ্ছে যে আচ্ছা আরেকটু কথা বলি, এই মূলধনটা শুধু মূলধন নামে লিখলে হবে না, হ্যাঁ, এই মূলধনের আগে আগে শেয়ার কথাটা উল্লেখ করে দিতে হবে, শেয়ার মূলধন লিখতে হবে, ঠিক আছে? উপরে লিখবো আমরা, মূলধন শেয়ার না, শেয়ার মূলধন এভাবে লিখবো। কিন্তু যেটা আমরা বলছিলাম যে এর আগে যখন আমরা মন্তব্য ঘর নিয়ে কথা বলছিলাম যে যদি কখনো মূলধনের কলামে কোনো টাকা আসে তাহলেই হচ্ছে আমরা মন্তব্য দিব, এবং সেই অবস্থানটা ছিল কিন্তু ঠিক মন্তব্যের পাশে। এখন কিন্তু একটু অবস্থানটা কিন্তু নড়াচড়া হয়ে গেছে। তাহলে এখনের কাজটা কি? এখনের কাজটা হচ্ছে যে মনে রাখতে হবে আগে আমরা মন্তব্য দিতাম কয়টা, মনে আছে নিশ্চয়ই, 4টা লেনদেনের জন্য, 4 ধরনের লেনদেনের জন্য কিন্তু আমরা আগে কি দিতাম, মন্তব্য দিতাম। এখনো ঠিক ওই 4 ধরনের লেনদেন, লেনদেন কিন্তু 5 হয়ে যাবে না, ঠিক 4 ধরনের লেনদেনের জন্যই কিন্তু আমরা মন্তব্য দিব। তবে আগের যে 4টা লেনদেন বা 4 ধরনের লেনদেন এটা কিন্তু শুধুমাত্র একটা কলামে যেত, মূলধন, এবং তারই জন্য আমরা মন্তব্য লিখতাম। আর এখন এই 4টা লেনদেন 2টা কলামে ভাগ হয়ে যাবে। একটু একটু বোঝার চেষ্টা করতে হবে। আর একটা কথা হচ্ছে যে দেখেন, চাকরি পেতে গেলে মনের জোর লাগে, কিন্তু মনের জোর যদি না থাকে আমার দ্বারা কি হবে এরকম চিন্তা যাদের আছে তারা কিন্তু আসলে শুধু শুধু চেষ্টা করেও লাভ নাই। মনের যদি জোর থাকে, দেখেন কত মানুষ পরীক্ষা দিছে, অনলি 37 বা 38% ছেলে মেয়ে পাস করছে। আচ্ছা, তার মধ্যে আপনি আছেন, বিশাল ব্যাপার কিন্তু এটা। 8 লাখ 9 লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করছে, আপনি তো তার মধ্যে যাননি। তাহলে আপনাকে কিন্তু আল্লাহ চাচ্ছে যে আপনি আসেন, আপনি চেষ্টা করেন, আপনাকে আমি দিব। কিন্তু আপনি যদি মনের থেকে নিজে নিজে চিন্তা করেন আরে বাপরে আমার দ্বারা হবে না, আপনি কিন্তু অনার্স মাস্টার্স অনেকে কমপ্লিট করে ফেলছে হিসাব বিজ্ঞান বিভাগে, 4টাখানি বিষয় না, কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করলে সেই করা অঙ্ক আমি আরেকবার করে পরীক্ষা দিতে যাব, আমার দ্বারা হবে না এই কথাটা মোটে বলাই যাবে না। আমি অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড আছি, নিবন্ধনের গ্রুপের সাথে। এখানে আমি দেখছি যে অনেকে আছে যারা ডিমোটিভ করে, আমি 4 বার দিছি একবারও আমার হয়নি, এ হবে না। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই, যে লোক 4 বার পরীক্ষা দিয়ে পায়নি, আপনি কয়বার ভালোভাবে 100% চেষ্টা করছেন? প্রিলিতে টেকার জন্য যে যতটুকু চেষ্টা করে, আমার মনে হয় লিখিততে তার 10% চেষ্টাও কেউ করে না। কিছু মনে করেন না। যাই হোক, তাহলে আপনাকে আল্লাহ কিন্তু ভালোবাসছে বিধায় আপনাকে এখানে আনছে। আমরা এরকম মোটিভেশনমূলক, মানে দেখবেন মানুষের ব্রেন কিন্তু কখন ঘুরে যাবে। একজন খুনি, ডাকাত, চোর হুজুর হয়ে যাচ্ছে না, কেন যাচ্ছে? নিশ্চয়ই এমন কোনো কথা আছে যে কথাগুলো তার মাথায় ঢুকছে, যাতে তার কি হয়ে গেছে, তার খারাপ দিকগুলো সে নিজের থেকে ঝেড়ে ফেলে দিছে। তাহলে একজন ডাকাত যদি হুজুর হতে পারে, আপনি তো অত খারাপ না রে ভাই। অত খারাপ হলে তো আপনি প্রিতে টিকতেন না, আপনি ওই 8 লাখ 9 লাখের মধ্যে চলে যাইতেন। তাহলে এই ধরনের আরো কিছু কথা আমি বলবো, কিন্তু আরো কিছু অঙ্কের নিয়ে কথা বলি, কারণ সবসময় শুধু মোটিভ দিলে কিন্তু চিরা ভিজবে না। আমরা আরেকটু অঙ্ক করি, তার আগে দেখি আমাদের কোনো কমেন্ট বা কোনো ধরনের কোনো প্রশ্ন আসছে কিনা। আমরা একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি। না, আর তেমন কোনো ধরনের আসেনি, কিন্তু শেয়ারও কিন্তু বাড়িনি। একটু শেয়ার যদি করে দিতেন কত ভালো হতো, কত ভালো লাগতো মনের মধ্যে। আপনারা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, এখন না দিতে পারেন পরে দিন। না, শেয়ার বাড়ছে, শেয়ার বাড়ছে, শেয়ার করছে অনেকেই। আচ্ছা, শেয়ার করবেন, দোয়া করবো আমরা, চিনি না তাতে কি হয়েছে, দোয়া করবো, আল্লাহ রহমত করলে আপনাদের অনেকেরই চাকরি হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি। মনে আছে তো, সমীকরণের অঙ্ক মোট 3 ধরনের হয়ে থাকে, এক মালিকানা, যৌথ মূলধনী, আর মার্চেন্ডাইজ বা পণ্যদ্রব্য ব্যবসায়। আচ্ছা, এক মালিকানার অঙ্ক মানে আমরা যা চিনি, একজন মালিক বিনিয়োগ করবে, সূত্র হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের জন্য একটাই কলাম মূলধন, মূলধনের ছকে যায় এমন লেনদেন 4 ধরনের। এই 4 ধরনের লেনদেনের জন্য আমরা মন্তব্য লিখবো, এক মালিকানা শেষ। যৌথ মূলধনী অঙ্ক চেনার উপায়, শেয়ার বিক্রি করার মাধ্যমে হচ্ছে মূলধন সংগ্রহ করা হবে, শেয়ার। আচ্ছা, শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন শুরু তো করে ফেললাম। অঙ্কের মধ্যে আর কি কি চেঞ্জ আছে সেই চেঞ্জগুলো যদি বলি, সূত্রের মধ্যে চেঞ্জ আছে, সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্বের জায়গায় শেয়ার যুক্ত হয়েছে। শেয়ার মালিকানা সত্ত্ব যখন যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু মন্তব্যের পাশে একটাই কলাম মূলধন আর নেই, 2টা কলাম হয়ে গেছে। একটা হচ্ছে শেয়ার মূলধনের একটা কলাম হয়ে গেছে, আর একটা হয়ে গেছে সংরক্ষিত আয়। মন্তব্যের কলামে কয় ধরনের লেনদেনের জন্য আমরা মন্তব্য লিখবো? মনে রাখতে হবে 4 ধরনের। আগেও ঠিক যে 4 ধরনের ছিল, এইবারও ঠিক সেই 4 ধরনের। ওই 4 ধরনের লেনদেনগুলো শুধু কিন্তু মূলধনে যেত। আর আজকে যে 4 ধরনের কথা বলবো, এই 4 ধরনের লেনদেন কিন্তু এই 2টা কলামে ভাগ হয়ে যাবে, মনে রাখতে হবে। এখন তাহলে 2টা কলামে ভাগ হলে কোন কলামে কি যাবে, এটা একটা প্রশ্ন চলে আসবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলধনের কলামে যাবে একটাই মাত্র লেনদেন, এবং সেটা শুরুতে যে লেনদেনটা ছিল, প্রারম্ভিক মূলধন অথবা বিনিয়োগ যেটা ছিল, এই একটাই মাত্র লেনদেন, যেটা কোথায় চলে যাবে, সেটা যাবে শুধুমাত্র মূলধনে, আর কিচ্ছু না।
মোট 4টা লেনদেন, তার মধ্যে একটা লেনদেন যাবে শুধুমাত্র শেয়ার মূলধন বা মূলধনের ঘরে। তবে আরেকটু কথা বলি, অনেকে অতিরিক্ত মূলধন আনতে পারে, তবে আমার যতটুকু ধারণা সমীকরণে অতিরিক্ত মূলধন হয়তো দিবে না, যতটুকু ধারণা। যাই হোক, তাহলে মূলধনের ঘরে যাবে শুধুমাত্র মূলধন রিলেটেড যদি কোনো লেনদেন আসে। এছাড়া যে লেনদেনগুলো ছিল, যেমন আয় সমূহ, কোথায় যাবে? আয় সমূহ কিন্তু আর মূলধনে যাবে না। আয় সমূহ কোথায় যাবে? সংরক্ষিত আয়তে। যোগ না বিয়োগ? আয় হলে সবসময় যোগ হয়, সে যে জায়গায় যাক। আচ্ছা, এরপরে ব্যয় সমূহ যাবে। ব্যয় সমূহ কোথায় যাবে? শেয়ার সংরক্ষিত আয়ের মধ্যে যাবে। যোগ না বিয়োগ? ব্যয় হলে সবসময় বিয়োগ হয়, কোনোদিন যোগ হয় না। আর লাস্ট 4 নাম্বার দেখেন, প্রারম্ভিক মূলধনের পরে 2 নাম্বারে কিন্তু আমরা উত্তোলন লিখছিলাম তখন, এখন লিখি নাই। কারণ মনে রাখতে হবে, যখন আমরা যৌথ মূলধনীর অঙ্ক করব তখন কিন্তু কোনোভাবেই উত্তোলন শব্দটা থাকবে না। এখন কেন থাকবে না একটু চিন্তা করে দেখেন, যেখানে মালিক একজন থাকে তিনি তো সর্বে সর্বা, তার যদি মন চায় তার টাকা লাগবে সে উত্তোলন করতেই পারে। কিন্তু যখন মালিক একাধিক থাকবে তখন উত্তোলন করার কথা থাকলে কিন্তু মারামারি বাঁধবে। কেন? ও যদি বলে 10 টাকা উত্তোলন করবো, এ বলবে আমার 12 টাকা লাগবে, এ বলবে 15 টাকা লাগবে, একটা সময় কিন্তু প্রতিষ্ঠান ভুট। এই জন্য যৌথ মূলধনীর অঙ্কে কিন্তু কোনো দিন উত্তোলনের কোনো তথ্য কিন্তু থাকবে না, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে একটা নতুন নাম, তার নাম লভ্যাংশ। শুধুমাত্র আমরা যদি নিয়মটা মনে রাখতে পারি, আর দেখা যাচ্ছে 20-30টা লেনদেন আমরা যদি ঠিকমতো পোস্টিং দিয়ে শিখতে পারি, আমার মনে হয় সমীকরণের অঙ্ক শেষ, মানে একদিনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ 21টা-22টা অধ্যায় করতে হবে, সময় আছে, দেখা যাচ্ছে আমাদের 2 মাস পুরোপুরি নেই বলা যায়, 2 মাস প্রায় নেই। আচ্ছা, লভ্যাংশ মানে লাভের অংশ। এই লভ্যাংশের কথা শুনলে অনেকের কাছে আয় আয় মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে প্রতিষ্ঠানের জন্য লভ্যাংশ কখনো আয় না। প্রতিষ্ঠানের জন্য লাভের অংশটাকে কিন্তু ব্যয় বলা হয় বা দিয়ে দিতে হয়, তাদেরকে শেয়ার মালিকদের দিয়ে দিতে হয় কিন্তু। ওকে, তাহলে লভ্যাংশটা কোথায় যাবে? সংরক্ষিত আয়তে যাবে। যোগ না বিয়োগ? অবশ্যই বিয়োগ, কারণ এটা দিয়ে দিতে হয় মালিকদেরকে, কিন্তু এটা দিয়ে দিতে হয়। ওকে, কথা কিন্তু শেষ হয়ে গেছে। যৌথ মূলধনী অঙ্ক চেনার উপায় বলে ফেলছিলাম, শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন সংগ্রহ হবে। যৌথ মূলধনীর অঙ্কের পরিবর্তনটা হচ্ছে সূত্রে প্রথম পরিবর্তন, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্বের জায়গায় শেয়ার যুক্ত হচ্ছে। শেয়ার যুক্ত হওয়ার কারণে আমাদের 2টা বাধ্যতামূলক কলাম হয়ে গেছে মন্তব্যের পাশে, একটা হচ্ছে শেয়ার মূলধন, একটা হচ্ছে সংরক্ষিত আয়। এই মন্তব্য যখন আমরা দিতে যাব, তখন আগে যখন আমরা মন্তব্য দিচ্ছিলাম এক মালিকানায়, তখন কিন্তু আমরা শুধু মূলধনকে কেন্দ্র করে দিচ্ছিলাম। আর মনে রাখতে হবে, এখন যখন আমরা হচ্ছে মন্তব্য দিব, তখন কিন্তু 2টা কলামকে কেন্দ্র করে দিতে হবে। ওকে, 2টা কলাম, একটা শেয়ার মূলধন, একটা সংরক্ষিত আয়। এই 2টা কলামে কয় ধরনের লেনদেন যাবে? আগেও যে 4টা যেত, এখনো সেই 4টা, শুধু পরিবর্তনটা কোথায়? ওখানে উত্তোলন যাইতো, এখানে উত্তোলনের পরিবর্তে লভ্যাংশ যাবে। ওই 4টা লেনদেন শুধুমাত্র হচ্ছে মূলধনে যেত, আর এখন 2 ভাগ হয়ে যাবে। মূলধনে যাবে শুধুমাত্র মূলধন রিলেটেড, একদম প্রত্যক্ষ রিলেটেড যে মূলধনগুলো আছে সেইগুলো যাবে, আর বাকি যে 3টা লেনদেন আয়, ব্যয় এবং লভ্যাংশ, এরা যাবে হচ্ছে সংরক্ষিত আয়ের মধ্যে। আশা করি বুঝতে পারছেন। যদি কারোর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু করা যাবে। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করে না, সবাই খুব ভালো স্টুডেন্ট, সবাই খুব ভালো বোঝে অঙ্ক রিলেটেড, কিন্তু কেউ কোনো কমেন্ট করেনি। যারা কিন্তু অলরেডি অনেকেই শেয়ার করে ফেলছে, যারা শেয়ার করেননি দ্রুত শেয়ার করবেন, ক্লাস চলাকালীন শেয়ার করতে হবে, নাহলে কিন্তু দোয়া কমে যাবে। পরবর্তীতে আপনি ভিডিও আবার দেখলেন, দেখার পরে আপনি শেয়ার করছেন, দোয়া কিন্তু একটু কম হবে। এখন দোয়া বেশি হচ্ছে, কারণ আমি কিন্তু, আমাদের সামনে অনেক হুজুররা আছে, বিভিন্ন ধরনের হুজুররা, তারা দোয়া করছে চাকরি পাওয়ানোর জন্য। ওকে, তাহলে যারা এখনো শেয়ার করেননি করে দেন। অনেকে শেয়ার করে দিছে, কিন্তু আপনি পিছুয়ে যাচ্ছেন, দোয়া কিন্তু একটু পরে উঠে যাবে আকাশে। আচ্ছা, এরপরে আমাদের যে লাস্ট যে নিয়মটা ছিল, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ বা পণ্যদ্রব্য। ইংলিশের কোনো খানা নাই রে ভাই, আমাকে বলছি আমি। পণ্যদ্রব্য জাতীয় যে ব্যবসাগুলো, এই ব্যবসাগুলো বোঝার উপায় বলছিলাম যে, যদি কখনো বিক্রয়ের কোনো এন্ট্রি থাকে, বিক্রয় সংক্রান্ত কোনো এন্ট্রি থাকে, এবং তার সাথে বিকৃত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য, ইংলিশটা পড়া যাবে না, কস্ট প্রাইস দরকার নাই, বিকৃত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্যের যদি কোনো টাকা উল্লেখ থাকে, তাহলেই সেটা কিসের অঙ্ক হবে? মার্চেন্ডাইজের অঙ্ক হবে, বা পণ্যদ্রব্য রিলেটেড অঙ্ক হবে। মনে রাখতে হবে, পণ্যদ্রব্য রিলেটেড অঙ্ক আর এক মালিকানা অঙ্ক একই রকম, একদম একই রকম। এক মালিকানা, আরে কি হাতের লেখা, খুবই বাজে। তাহলে এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক যা, পণ্যদ্রব্য রিলেটেড অঙ্ক কিন্তু তাই, একই কথা। এখন তাহলে চেঞ্জটা কোথায় আছে? চেঞ্জটা একটু বলে দিই। সূত্রের কোনো চেঞ্জ নাই, খেয়াল করে দেখেন, একদম সেম। মন্তব্যের ঠিক প্রতিবেশী ঘর কিন্তু মূলধন, কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা শুধু এই জায়গাটায়, সবাই একটু দেখবেন দৃষ্টি দিয়ে।
এই জায়গাটা চেঞ্জ। দেখেন আমরা যখন সম্পদ সাইড যখন করব, সব সম্পদের পাশে অ্যাজ ইউজুয়াল সম্পদগুলোর পাশে একটা নতুন ছক দিতে হবে এবং সেটা পণ্যদ্রব্য, যার নাম পণ্যদ্রব্য। এখন এই যে পণ্যদ্রব্যর কলামটা দিছি, এখানে পোস্টিংটাও স্পেসিফিক কিছু এন্ট্রি হয়। সেটা কি? ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আসবে, ক্রয় সংক্রান্ত, সম্পদ ক্রয় না কিন্তু, আচ্ছা পণ্য লিখি, পণ্য ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো, এই লেনদেনগুলো, আর পণ্য বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো শুধু পণ্যদ্রব্যতে আসে। কেন আসে? এটার ব্যাখ্যাটা হচ্ছে এমন, এই পণ্যদ্রব্য রিলেটেড যে অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলোর ভালো বাংলা হচ্ছে পারপেচুয়াল মেথড। পারপেচুয়াল ইংলিশ বললে তো আবার হবে না, পারপেচুয়াল বা অবিরত বা নিত্য পদ্ধতিতে যে আমরা অঙ্ক করে আসছি, নিশ্চয়ই নামগুলো সবাই শুনছে। পারপেচুয়াল বা অবিরত সিস্টেমের অঙ্ক। আর অবিরত বা পারপেচুয়াল সিস্টেমের সিস্টেমটাই হচ্ছে এটা, যে যখনই কোনো পণ্যদ্রব্য ক্রয় করব, এই পণ্যকে আর পণ্য হিসাবে ধরা যাবে না, সম্পদ হিসাবে ধরতে হবে। আবার বলছি, যদি কখনো বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া থাকে, যদি কখনো বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে সেই অঙ্কটাকে পণ্যদ্রব্য জাতীয় ব্যবসায় বলা হয়। আর পণ্যদ্রব্য রিলেটেড ব্যবসায়ের অঙ্কের স্পেশালিটিটা হচ্ছে, যখনই আমরা কোনো পণ্যদ্রব্য ক্রয় করব অথবা যখনই কোনো পণ্যদ্রব্য আমরা বিক্রয় করব, তখন এই পণ্যদ্রব্যগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। এইটাই হচ্ছে রুলস। আর যদি অঙ্কটা কালান্তিক পদ্ধতিতে আসতো, তাহলে আমরা স্বাভাবিক পণ্য ক্রয়কে পণ্য ক্রয়, সম্পদ ক্রয়কে সম্পদ ক্রয় এরকমই ধরতাম। তাহলে যখনই আমরা পণ্য ক্রয় করতেছি, এর আগে আমরা জাবেদা যদি দিতে চাইতাম, তখন জাবেদা দিতাম ক্রয় হিসাব ডেবিট, কারণ পণ্যের ক্ষেত্রে আমরা ক্রয় ব্যবহার করতাম। কিন্তু যদি অঙ্কটা মার্চেন্ডাইজিং বা পণ্যদ্রব্য রিলেটেড হয়, তখন কিন্তু ক্রয় না, জাবেদা ডেবিট হবে, কিন্তু পণ্যদ্রব্য হিসাব ডেবিট। আর ক্রেডিটকে যদি নগদে কিনি তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি বাকিতে কিনি তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, এভাবেই কিন্তু হবে। তাহলে এই যে পণ্যদ্রব্যটা ডেবিট হলো, এই পণ্যদ্রব্যের পোস্টিংটা কোথায় হবে? এই পণ্যদ্রব্যের ঘরে প্লাস করে দিতে হবে। নগদ ক্রেডিট হওয়া মানে নগদ থেকে মাইনাস করে দিতে হবে। এই হচ্ছে কিন্তু পোস্টিং। যদি বিক্রয় করা হয়, এটা হচ্ছে ক্রয় বললাম, ক্রয়। যদি বিক্রয় হয়, বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে দুইটা জাবেদা দিতে হয় সবসময়। দুইটা জাবেদা মানে দুইবার পোস্টিং। বিক্রয়ের ক্ষেত্রে কি কি জাবেদা দিতে হয় সবাই জানে। বিক্রয়ের ক্ষেত্রে দুইটা জাবেদা দিতে হয়। প্রথম যে জাবেদাটা, সেটা যদি নগদে বিক্রয় হয়, তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে বিক্রয় করলাম, এর ছাড়া এর সাথে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে বিকৃত পণ্যের যে ব্যয়টা দেওয়া থাকবে, ক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে, তার জন্য কিন্তু একটা মুখস্থ জাবেদা দিতে হবে। জাবেদাটা হচ্ছে এমন যে বিকৃত পণ্যের ব্যয় ডেবিট, আর ক্রেডিটকে ওই যে পণ্যদ্রব্য, ওই পণ্যদ্রব্যটা হচ্ছে ক্রেডিট হবে। কেন? ওই পণ্যদ্রব্যটা যেহেতু আমাদের সম্পদ, বিক্রি করে দিচ্ছি, চলে যাচ্ছে, তো এই জন্য। তাহলে এটার পোস্টিং যদি বলি, নগদান যখন ডেবিট হচ্ছে, নগদানের ঘরে কিন্তু আমরা প্লাস করে দিব। আচ্ছা, বিক্রয় যখন ক্রেডিট হবে, বিক্রয় নিশ্চয়ই একটা আয়, এটা সবাই জানে, তাহলে এটা মূলধনের ঘরে প্লাস হবে এবং এখানে লিখতে হবে বিক্রয় বা বিক্রয় বাবদ আয়। বিকৃত পণ্যের ব্যয় যখন বলা হচ্ছে, ব্যয় সবসময় কিন্তু মূলধন থেকে বিয়োগ করতে হয়, তাহলে এখানে মাইনাস করব, লিখবো এখানে বিকৃত পণ্যের ব্যয়। আর পণ্যদ্রব্য ক্রেডিট হওয়া মানে পণ্যদ্রব্য থেকে মাইনাস করে দেবো। এই স্পেশালিটিটা হচ্ছে এই, যে যদি কখনো পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয় রিলেটেড কোনো এন্ট্রি আসে, সেক্ষেত্রে একটাই মাত্র নতুন ঘর আসবে, তার নাম পণ্যদ্রব্য। আর এক্ষেত্রে স্পেশালিটা, পণ্য যখন ক্রয় করব তখন শুধু ক্রয় না দিয়ে সম্পদ হিসাবে পণ্যদ্রব্যকে ডেবিট করব, আর যখন বিক্রি হবে সম্পদ বিক্রয়ের জন্য দুইটা জাবেদা দিতে হয়। এই হচ্ছে মূলত আমাদের প্রারম্ভিক কথাবার্তা। তাও তো অনেক কথাই বললাম, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না যে প্রারম্ভিক কত কথা বলবো। দেখেন, যদি আপনি কোনোভাবে এই যে অঙ্কের যে নিয়মগুলো বললাম, 3 নিয়মের অঙ্ক আসতে পারে, এই 3 নিয়মের অঙ্কের পরিবর্তনটা কোথায়, পোস্টিংয়ে কি কি চেঞ্জ আছে, এইটা যদি মাথায় ঢুকাতে পারেন, সমীকরণ শেষ। কেন? কারণ সমীকরণের অঙ্কে এমন কোনো লেনদেন দিবে না যে লেনদেন আপনার জন্য প্রচন্ড পরিমাণে কঠিন হয়ে যাবে, এরকম কোনো লেনদেন কিন্তু দিবে না। আচ্ছা, গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক দেওয়া হয়েছে। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস করার জন্য। আমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসের পিডিএফ ফাইলটা, মানে এই যে আমাদের যে অঙ্কগুলো আছে, আমাদের নিচে অনেকগুলো অঙ্ক আছে, প্র্যাকটিসের জন্য আমরা এই পিডিএফ ফাইলটা আপনাদের দিয়ে দিব, যাতে আপনাদের উপকার হয়। আর ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, কারণ কিভাবে আমাদের এই রিটেনে আমরা মোটামুটি কি বাজিমাত করব, এই সংক্রান্ত কিছু কথাবার্তা বলবো। এখন প্রশ্ন আসতে পারে, আপনি কি রিটেনে বাজিমাত করছেন? আমি তো প্রথমেই বলছি, চাকরির পরীক্ষায় তো দিইনি, তার বাজিমাত আসবে কোন জায়গাতে? যাই হোক, কিন্তু কৌশল আছে, কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করলে কিন্তু আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন আসছে,
ফারজানা সুফিয়া উনি প্রশ্ন করছে অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে কি হবে? অতিরিক্ত মূলধন যদি থাকে আমি জাবেদাটা একটু শিখাই দিলে আপনি পোস্টিং পেয়ে যাবেন। অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, আর মূলধন বা অতিরিক্ত মূলধন হচ্ছে ক্রেডিট। পোস্টিং এর ব্যাপারটা যদি বলি, যে অঙ্কই আসুক না কেন, সেটা এক মালিকানা হোক আর যৌথ মূলধনই হোক, যে অঙ্কই আসুক না কেন পোস্টিং মুখস্থ। নগদ যখন ডেবিট হয় নগদের ঘরে প্লাস, আর অতিরিক্ত মূলধন, মূলধন নামে যে ঘরটা থাকবে সেটা যে অঙ্কেই হোক না কেন সেই ঘরেও কিন্তু প্লাস করতে হবে, এটা অতিরিক্ত মূলধন। আচ্ছা, প্রশ্ন আসছে, চলে গেল কেন, একটু 30 সেকেন্ড। স্যার, রিটেনের জন্য কোন পাবলিকেশনসের বই কিনলে ভালো হবে কাইন্ডলি বলবেন প্লিজ। অবশ্যই বলবো, সব বলবো, যত কথা আছে একটু পরেই কিন্তু কথার আড়ত বা কথার ভান্ডার নিয়ে আমরা কিন্তু বসবো ইনশাআল্লাহ। সবাই একটু শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। আর চাকরির পরীক্ষা দিতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হয়, ধৈর্য মোটা হারানো হয়ে যাবে না। একটু পরে দু একজনে দেখবেন এরম নড়াচড়া দিবে, কোমর ব্যথা হয়ে যাচ্ছে, চাকরি কিন্তু তার হলো না। তাহলে কোমরটাকে শক্ত করতে হবে, ধৈর্যটাকে প্রচুর পরিমাণে কি বাদ দিয়ে রাখতে হবে যাতে বাদটা ভেঙে না যায়, তাহলেই কিন্তু ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। একাডেমিক পড়া চাকরির পড়া কিন্তু এক না। একাডেমিক পড়া কিন্তু প্রচুর ফাঁকি আমরা দিছি, সবাই দিছি, কিন্তু চাকরির পরীক্ষায় ফাঁকি দিলে সেই ফাঁকিতে কিন্তু নিজেরাই পড়তে হবে। যেটা বলছিলাম, তাহলে এই যে একটা অঙ্ক আছে, আমরা যদি এই অঙ্ক থেকে কয়েকটা এন্ট্রি একটু পোস্টিং বলে দিই, সব কিন্তু এখন আঁকা পসিবল না, আমরা যদি একটু পোস্টিংটা বলে দিই তাহলে আমার মনে হয় অনেকেই বুঝে যাবে লেনদেনগুলোর অবস্থা। দেখেন, মে মাসের অঙ্ক শুরু করছিল ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারির, এখানে আসলে ফেব্রুয়ারি না, এটা আসলে মে দিয়ে দিই, মে, হ্যাঁ মে মাসের অঙ্ক, তারিখগুলো চেঞ্জ করা হয়নি। আচ্ছা, যদি কখনো অঙ্কে আমরা যে অঙ্কগুলো আপনাদের দিব বাসার কাজ, এই অঙ্কগুলোর ভিতরে যদি এমন হয় যে স্টার্টিং এ যে তারিখ আছে অঙ্কের মধ্যের তারিখগুলো মিল নেই, অবশ্যই আপনারা অঙ্কের মধ্যে যে তারিখ বা মাস থাকবে এই মাস ধরে অঙ্ক করবেন, ওকে, অঙ্কের মাস ধরে। আচ্ছা, শুরুতে বলছে, দেখেন মিস্টার রায়হান ব্যবসায় নগদ 45,000 টাকা বিনিয়োগ করেছেন। শুরুতেই বলছিলাম বিনিয়োগ অথবা প্রারম্ভিক মূলধন কোথায় পোস্টিং যায় মনে আছে নিশ্চয়ই সবার, মূলধনের ঘরে, এবং সেই সাইডটা কিন্তু আমাদের ডান সাইড। মূলধনের যে কলামটা থাকবে এই কলামে যোগ না বিয়োগ সেটাও কিন্তু আমরা বলছিলাম। যখনই আমাদের কোনো টাকা বিনিয়োগ হবে, বিনিয়োগ হওয়ার সাথে সাথে মূলধন বেড়ে যাবে প্লাস। আর মূলধনের ঘরে যখন আমরা কোনো টাকা দিব অবশ্যই কিন্তু তার জন্য একটা মন্তব্য থাকতে হবে। কি লিখবা? তুমি করে বলে ফেললাম, কারণ আমি কিন্তু একটু মুরব্বী টাইপের লোক, তুমি বলতেই পারে, যাক আমি আপনি করে বলার চেষ্টা করছি। তাহলে মূলধনের ঘরে প্লাস করতে হবে, মন্তব্যের ঘরে প্রারম্ভিক মূলধন লিখতে হবে, বিনিয়োগ লিখলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, আর কি দিছে? নগদ টাকা দিছে। যখন নগদ টাকা দিবে, ব্যবসার তো একটা নগদ ফান্ড বা নগদ তহবিল তো থাকবে, ওই জায়গায় নগদ টাকা যখন ঢেলে দেওয়া হবে নগদের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তাহলে আমাদের যে সম্পদ সাইডে যে নগদের ঘরটা আছে সেখানেও কিন্তু আমরা প্লাস করে দিব। দেখেন দুই সাইড মিলে গেছে, এখানেও আমরা প্লাস করছি 45,000, এখানেও প্লাস হয়ে গেছে 45,000। দেখেন আমাদের কিন্তু দুই সাইড মিলে গেছে, হ্যাঁ মিলে যেতে হবে। যখন আমরা ছক আঁকবো আমরা কিন্তু এই লেনদেনগুলো আগে আইডেন্টিফাই করব যে কয়টা নতুন নতুন ছক হবে। সম্পদের প্রত্যেকটা নতুন সম্পদের জন্য এক একটা ঘর, দায় সাইডের প্রত্যেকটা নতুন নতুন দায়ের জন্য একটা করে কিন্তু কলাম দিতে হবে। আর তারিখ আর মন্তব্য তো ফিক্সড। আমরা 2 নম্বর এন্ট্রি দেখি, সেবা বাবদ আয় করেছে 45,000 টাকা। তাহলে সেবা বাবদ আয় হয়েছে 45,000 টাকা। মনে আছে তো 4 ধরনের লেনদেন কিন্তু মূলধনে যায়, 4, তার মধ্যে কিন্তু আয় ছিল নিশ্চয়ই মনে আছে, 4 ধরনের। প্রারম্ভিক মূলধন, আয় সমূহ, উত্তোলন, ব্যয় সমূহ। আয় যখন হবে মূলধন বাড়বে না কমবে? প্রশ্ন করার সাথে সাথে সবাই উত্তর দিতে পারছে আমি আশা করি, বাসায় বসে তো দিচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। তাহলে কি করতে হবে? যখনই কোনো আয় হবে সেটা নগদ হোক আর বাকি হোক, অবশ্যই মূলধনের ঘরে কিন্তু কি করব আমরা? প্লাস। মূলধনের ঘরে যদি কখনো কোনো এন্ট্রি যায় অবশ্যই কিন্তু তার কি লিখতে হয়? মন্তব্য লিখতে হয়। কি লিখবো? সেবা বাবদ আয় বা সেবা আয় লিখে ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে। মন্তব্য খুব বেশি বড় লেখার দরকার নাই। এখন আসি, 45,000 টাকা আমরা আয় করছি, দিছি, যত আয় হয়েছে সব দিছি। আচ্ছা 23,000 লিখে ফেলছি, আমার ভুল হয়ে গেলে আপনারা একটু বলে দিবেন, 45,000 হবে। এবার আসি, নগদ ছিল দেখেন 23,000 টাকা নগদ, তাহলে নিশ্চয়ই আমাদের নগদের ঘর থাকবে কোন সাইড? অবশ্যই বাম সাইড। সম্পদ কি করতে হবে? সেবা দিয়ে নগদ টাকা মানুষ পায় নাকি দেয় বুঝবেন, তাই প্লাস। গ্রাহকদের অবশিষ্ট টাকার জন্য বিল করা হয়েছিল, মানে আমরা যাদের সেবা দিছিলাম 45,000 টাকার সেবা, 23,000 টাকা উনি আমাদেরকে দিছে, ওনারা আমাদেরকে দিছে, বাকি যে 22,000 টাকা ওনারা দেয়নি, বিল করছি। মনে রাখতে হবে, যে বিলটা আমরা পাবো তাকে প্রাপ্য বিল বলে, আর যে বিলটা আমরা দিব তাদেরকে প্রদেয় বিল বলে। প্রাপ্য সবসময় সম্পদ, প্রদেয় সবসময় দায়। কারণ দেখেন ভাষাটা বুঝলেই তো হয়ে গেল, প্রাপ্য মানে আমি পাবো, যেটা আমরা পাবো সেটা তো সম্পদ,
প্রদেয় মানে দিতে হবে, তাহলে সেটা দায়। তাহলে প্রাপ্য বিল সম্পদ, সম্পদ সাইডে একটা নতুন ঘর আমরা দিব, তার নাম প্রাপ্য বিল। কি করতে হবে? প্লাস কত টাকা? 22,000 টাকা। দেখেন দুই পাশ মিলে যাবে, প্লাস 23 প্লাস 22 যোগ করলে প্লাস 45, এ পাশে প্লাস 45। আমি কি বলি আমার স্টুডেন্টদের? আমি বলি কি যে তোমার মিলানো লাগবে না, আমরা পোস্টিংটা স্বাভাবিকভাবে দিয়ে দিব, মিলাবে তো স্যাররা, ওনার কাজ কি? মিলাবে ওনারা, আমরা শুধু এন্ট্রির পোস্টিং দিব। আচ্ছা অবচয় নিয়ে কথা বলি। অবচয় ছোটবেলা থেকে স্যাররা শিখাতো যে অবচয় যখন হবে একটা মুখস্থ জাবেদা দিবা। এই অবচয়ের পোস্টিং নিয়ে একটু ঝামেলা আছে। অনেকে বলে যে অবচয় হচ্ছে সম্পদ থেকে বাদ দিতে হবে, আবার অনেকে বলে না পুঞ্জীভূত অবচয় আনতে হবে। আমি বলি যে যেহেতু আমরা মোস্ট আধুনিক, আমরা তো ব্যাকডেটেড না, আধুনিক, তাহলে আধুনিক যখন হব তখন সব আধুনিক পোস্টিং দিব। তাহলে অবচয়ের ক্ষেত্রে আমরা ছোটবেলায় যা করছি যে অবচয় হিসাব ডেবিট আর সেই সম্পদটা ক্রেডিট, কিন্তু আপনারা কিন্তু তা করেননি, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা করছেন কিন্তু। তাহলে আমরা এইটাই হচ্ছে আধুনিক, এই আধুনিক হিসাবে পোস্টিং দিব। ওকে, তাহলে অবচয় এটা প্রতিষ্ঠানের জন্য আয় নাকি ব্যয়? এই প্রশ্ন যখন করব সাথে সাথে উত্তর দিতে পারবে এটা একটা ব্যয়। মনে আছে তো মূলধনের ঘরে কয় ধরনের লেনদেন যায়? জোরে বলেন, চিল্লাই বলেন, কিন্তু আমি শুনতে পারবো না। তাহলে মূলধনের ঘরে যায় কিন্তু 4 ধরনের লেনদেন, তার মধ্যে কিন্তু ব্যয় ছিল। তাহলে অবচয় এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। ব্যয় সবসময় মূলধনের ঘরে প্লাস না মাইনাস? মাইনাস। মন্তব্য দিতে হবে? হ্যাঁ হবে। কি লিখবেন? অবচয় হিসাব বা অবচয় খরচ, যে যা লিখবে লিখবে। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়কে দায় বলা হয়। তাহলে দায় সাইডে আমাদের একটা ঘর নিতে হবে পুঞ্জীভূত অবচয় নামে, এই ঘরে কি করতে হবে? প্লাস করতে হবে। দেখেন এটা কিন্তু সম্পদ সাইডে পোস্টিং হয়নি, একটা খরচ হিসাবে মূলধনে চলে গেছে, আর একটা দায় হিসাবে দায় সাইডে আর একটা নতুন কলাম আসছে। মনে রাখবেন কয়টা কয়টা কলাম দিচ্ছি প্রত্যেকটা লেনদেনে। তাই একবার মাইনাস করে দিছি, কত টাকা ছিল? 1000, আবার একবার প্লাস করে দিছি 1000। মনে রাখতে হবে যদি কখনো কোনো লেনদেন ইকুয়ালের এক পাশেই যাবে এমন যদি হয়, তাহলে চিহ্ন একটা যদি মাইনাস হয় আর একটা কিন্তু প্লাস হবে, কারণ প্লাসে মাইনাসে কাটাকাটি করলে 0, পাশে কিছু পোস্টিং যায়নি মানে কিন্তু 0। তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে, একই পাশে গেলে চিহ্নটা ডাবল 2 ধরনের হতে হয় আর কি। তাহলে এটা নিয়ে কোনো কথা থাকলে বলবেন। আমাদের এই লেনদেনটা পোস্টিং শেষ। বাকিতে সেবা প্রদান, মনে রাখতে হবে সেবা যখন আমরা প্রদান করব তখন সেই টাকাটা কিন্তু আমাদের জন্য আয়। কেন? এই যে ধরেন আমি আপনাদের সাথে এত বকবক করতেছি, সেবা প্রদান করছি, যদিও আপনারা আমাদেরকে টাকা দিচ্ছেন না, তাহলে সেবা প্রদান এটা কিন্তু একটা আয়। সব প্রদান কিন্তু ব্যয় হয় না, সেবা প্রদানটা আমাদের জন্য আয়। আর আমরা বলছিলাম 4 ধরনের লেনদেন কিন্তু মূলধনে যায়, সেটার মধ্যে আয় কিন্তু ছিল। তাহলে আমরা আয় হিসাবে 3500 টাকা মূলধনে প্লাস করব, মন্তব্যের ঘরে লিখবো কিন্তু সেবা আয়। এবার আসি, এই আয়টা আমাদের নগদে হয়েছে নাকি বাকিতে? উল্লেখ করে দিচ্ছে বাকিতে লেনদেনগুলো চেনার উপায় হয় বাকি লেখা থাকবে অথবা ব্যক্তি প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে, মাঝে মাঝে ইংলিশেও লেখা থাকতে পারে, অন অ্যাকাউন্ট পান ক্রেডিট, যাই হোক ওটা থাকবে না। তাহলে বাকিতে সেবা যখন প্রদান করছি, সেবা তো দিয়ে দিচ্ছি, টাকা তো এখনো দেইনি। তাহলে টাকা দেইনি মানে আমরা কি মাফ করে দিব? না, মাফ করবো না। তাহলে টাকাটা আমরা পাবো। মনে রাখতে হবে যাদের কাছে আমরা পাবো, একটু আগেই বলছিলাম যাদের কাছে আমরা পাবো তারা কিন্তু প্রাপ্য, আমরা পাবো প্রাপ্য। তাহলে প্রাপ্য মানে পাবো, এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে সম্পদ সাইডে একটা ঘর হবে, তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। কেউ যদি দেনাদার দেয় তাও হয়ে যাবে, কিন্তু অনেক টিচাররা আছে মোস্ট আধুনিক হিসাবে তারা প্রাপ্য হিসাবটা আশা করতে পারে। যাই হোক, আমি বলি যে যদি অঙ্কের ভিতরে দেনাদার উল্লেখ থাকে তাহলে দেনাদার দিব, যদি দেনাদার উল্লেখ না থাকে তাহলে প্রাপ্য হিসাব দিব, কারণ এটা হচ্ছে সবচেয়ে আপডেট। তাহলে প্রাপ্য হিসাবের ঘরে প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। তাহলে 3500 টাকা, দেখেন দুই পাশে মিলে যাবে কিন্তু। যদি কখনো ইকুয়ালের দুই পাশেই পোস্টিং দেয় তাহলে সেম চিহ্ন, আর যদি একই পাশে পোস্টিং যায় তাহলে বিপরীত চিহ্ন। আচ্ছা, একটু অল্প একটু রেস্ট নিচ্ছি 30 সেকেন্ড, আর তার মধ্যে কোনো ধরনের কোনো কমেন্ট আছে কিনা আমরা একটু পড়ি। আচ্ছা, এমডি হুমায়ুন কবির বলছে, স্যার আজ আপনার ক্লাস পেলাম, কিভাবে ভর্তি হবো বলেন? এই তো ভর্তি হওয়ার কথা বলবো লাস্টের দিকে, আগে টাকা চাইলে তো ছেলেমেয়েরা চলে যাবে। কলেজ না স্কুলের ক্লাস হচ্ছে? যাক, এইটুকুই বাকি ছিল। ফাইরুজ হুমায়রা বলছে যে ঠিক আছে, প্রশ্ন করতেই পারে। এই যে অঙ্কটা করা হচ্ছে, এই অঙ্কটা স্কুলেও আসবে কলেজেও আসবে, তার মানে আপনি বোথ দুইটাই এটা ভেবে নিতে পারেন যে 2 ধরনের ক্লাসই কিন্তু হচ্ছে। ওকে, আমাদের ক্লাসের শেষে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক শেখানো হবে যে কিভাবে নিবন্ধনের মতো একটা কি বলে চাকরিতে আমরা কিভাবে সফল হতে পারবো, এই ধরনের কথা কিন্তু আছে ইনশাল্লাহ। আর অল্প কয়েকটা লেনদেনের পরে কেউ কিন্তু যাবেন না, লাস্টে কিন্তু মিলাদ আছে, জিলাপি দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা 12 তারিখে যাই, আমরা 8 তারিখ পর্যন্ত কমপ্লিট করছি। বাকিতে সাপ্লাইজ ক্রয়, মনে রাখতে হবে সাপ্লাইজের বাংলা কিন্তু মণিহারি,
কিন্তু যখন সাপ্লাইজের কথা বলবে, এই সাপ্লাইজ মানে কিন্তু সম্পদ বুঝায়, সম্পদ। আর মনিহারি কথাটা মোটামুটি এখানে ইউজ হয় না তেমন একটা, সমীকরণে সাপ্লাইজই ব্যবহার হবে। তাহলে বাকিতে সাপ্লাইজ ক্রয়, একটা সম্পদ ক্রয় করছি, সম্পদ সাইডে একটা নতুন ঘর হবে, সেটা যাই কিনি না কেন আর যে কয় টাকা দিয়ে কিনি না কেন, যদি কখনো কোনো সম্পদ ক্রয় করা হয় অবশ্যই একটা নতুন ঘর হবে, নাম দিছি সাপ্লাই, যেহেতু সাপ্লাইজ ক্রয় করছি। কোনো কিছু যদি ক্রয় করি সেটা নগদ হোক বা বাকি হোক, কিনছি কিন্তু আমরা কোনো কিছু যখন ক্রয় করে আমাদের কাছে নিয়ে আসবো, মনে রাখতে হবে সেটা নগদ হোক বা বাকি হোক, যখন আমরা কিনবো, যে সম্পদটা কিনবো সেই সম্পদটা বাড়বে, তো সবাই বুঝবে। আচ্ছা, আমি একটা কথা বলছি যেটা তো সবাই বুঝবে, কেন আমি এটা বলছি, কারণ হিসাব বিজ্ঞান বিভাগ আলাদের আমি হিসাব সমীকরণ করাচ্ছি, এটা কিন্তু আমার একটা দুঃসাহস। পুরি বাপরে বাপ, এখানে যারা আছে তারা কিন্তু সবাই বিশাল নামি দামি স্টুডেন্ট, মাশাআল্লাহ। কারণ হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করা মানে ওদের ধারে যাওয়ার ক্ষমতাও কিন্তু অনেকের নাই। যাই হোক, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কল্যাণে আমরা কি করলাম, যে ইংলিশ সব ভার্সন করানো হয়ে গেছে, এখন বাংলা অনেকের মনে নাই, সেই সুযোগে কিন্তু আমরা কিন্তু ক্লাসটা নিচ্ছি। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, যদি কারোর যদি আপত্তি হয় যে আরে বাপরে আমার হিসাব সমীকরণ শিখাই, আমি সব পারি। যাই হোক, যদি আপনি পারেন আপনি না থাকলেও হবে, আর যারা পারে না তারা থাকুক, অসুবিধা নেই। ওকে, যেটা বলছিলাম, বাকিতে হোক আর নগদে হোক, যদি কখনো কোনো সম্পদ ক্রয় হয় তার নাম কিন্তু আসবে একটা ঘর, সাপ্লাইজ প্লাস বা মাইনাস, যেহেতু কিনে আনছে অবশ্যই প্লাস হয়ে যাবে। এরপরে পোস্টিং যেখানে দিব সেটা হচ্ছে নগদে কিনছি না বাকিতে। বাকিতে যখন কিনবো মনে রাখতে হবে, বাকিতে কিনলে কিন্তু টাকাটা আমরা এখনো দেইনি, দিব। তাহলে যাদেরকে দিব তাদেরকে কিন্তু বলা হয় প্রদেয়, আমরা যাদের দিব তারা কিন্তু প্রদেয়, আর যারা আমাদেরকে দিবে বা আমরা যাদের কাছে পাবো তারা কিন্তু প্রাপ্য। তাহলে প্রদেয় হিসাবে এটা সম্পদ না দায়, দেওয়াই আছে যে দেও, দিতে হবে, তাহলে যেটা দিতে হবে সেটা কিন্তু দায়। তাহলে দায় সাইডে প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস। কেন, আগে ইনি তো কোনো টাকা পাইতো না, এখন পাবে। আরো শর্টকাট, এই পাশে যখন প্লাস করছি ইকুয়ালের এই পাশেও প্লাস করবো, যা হয় হবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না, এক একটা অঙ্কের জন্য অনলি 17 মিনিট, এক একটা প্রশ্ন লেখার জন্য 17 মিনিট সময় পাওয়া যাবে। এক ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাব যদি আসে, ওই তো 30 মিনিট একদম ফ্রি। তাহলে 30 মিনিট মানে কিন্তু অন্য একটা অঙ্কের 13 মিনিট নাই, কিভাবে যে চাকরি হবে। যাই হোক, কৌশল শিখাবো, একটু অপেক্ষা করবেন। 15 তারিখে আসি। 15 তারিখে বলছে 8 মে দেওয়া পরিষেবার জন্য নগদ 1750 টাকা পাওয়া গেল, চলে যেতে হবে 8 তারিখে। যদি কখনো পূর্বের কোনো লেনদেন থাকে, সেই পূর্বের লেনদেনে এক দৌড়ে চলে যাব। আচ্ছা, 8 তারিখে বাকিতে সেবা প্রদান ছিল, দেখেন 3500 টাকা, পাইছি কত, 1750। পাওয়া যেহেতু গেছেন এবং সেটা নগদ, তাহলে ঘর একটা তো নগদের ঘর আছেই, এর ঘরে প্লাস না মাইনাস, যেহেতু পাচ্ছি অবশ্যই প্লাস। 1750 টাকা প্লাস করে দিয়েছি। এখন কিন্তু সেবা দিইনি, পরিষেবাটা কয় তারিখে দেখেন, 8 মে, 8 তারিখে সেবা দিছি কিন্তু। তাহলে 8 তারিখে সেবা দিছি, যার টাকা এখন পাচ্ছি, তাহলে এটাকে কিন্তু নগদ লেনদেন বলছি না, এটা কিন্তু আগের যে পূর্বের যে লেনদেন ছিল সেটা নিষ্পত্তি করছি আমরা। তাহলে পূর্বে যখন আমরা বাকিতে সেবা দিছিলাম তখন টাকাটা কাদের কাছে পেতাম, তারাই কিন্তু টাকাটা আমাদেরকে দিচ্ছে। মনে আছে কিনা, আমরা একটু আগে বলছিলাম যাদের কাছে আমরা পাবো তাদেরকে কিন্তু প্রাপ্য হিসাব বলা হয়, যাদের কাছে আমরা পাবো তাকে কিন্তু প্রাপ্য হিসাব বলা হয়। তাহলে এই বেটা আমাকে টাকাটা দিছে, তাহলে যখন দিবে তখন ইনার পরিমাণ বাড়বে নাকি কমবে, প্রশ্নের উত্তর হচ্ছে ওনার পরিমাণ টাকা কমে যাবে। তাহলে কি করব, মাইনাস করব। দেখেন এটা কিন্তু ইকুয়ালের ওই পাশে কিছু যায় নাই, একই পাশে সম্পদ সাইডে একবার প্লাস হয়েছে, একবার কিন্তু মাইনাস হয়েছে, যেটা আমরা একটু আগে শর্টকাট বলছিলাম যে একবার যদি প্লাস হয় তাহলে আর একবার মাইনাস করতে হবে। কমপ্লিট। আচ্ছা, 22 তারিখে যাচ্ছি। 2 মাসের জন্য অফিস ভাড়া বাবদ 6500 টাকা প্রদান। এইটা নিয়ে কিন্তু বহুত ঝামেলা আছে। এই ঝামেলাটা যদি আমরা এক কথায় উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে যদি কখনো সমন্বয় জাবেদা আসে, যদি কখনো সমন্বয় জাবেদা আসে, তাহলেই শুধুমাত্র আমরা চিন্তা করব যে আমরা যখন টাকাটা 2 মাসের জন্য দিচ্ছি কতদিন খরচ অলরেডি হয়েছে আর সামনে কতদিন সম্পদ আছে, এই চিন্তাটা হবে শুধু সমন্বয় জাবেদা। এছাড়া যত অঙ্ক আছে সব অঙ্কে যদি যত দিনের অঙ্ক করা হবে তার থেকে যদি 1 দিনের টাকাও বেশি দেই তাহলেও তাকে অগ্রিম হিসাবে ধরতে হবে। 1 দিনের টাকা যদি আমরা বেশি দিই, তাহলে এখানে 2 মাসের অফিস ভাড়া দিছি, অঙ্ক করতেছি কয় মাসে, হিসাব করে দেন, মে 1 থেকে মে 31, কতদিন হয়, 1 মাস। তাহলে অঙ্ক করছি 1 মাসে, টাকা দিছি 2 মাসের, তাহলে এটাকে আমরা অগ্রিম খরচ বলবো, দিয়ে দিছি অগ্রিম খরচ। তাহলে পোস্টিং বলি, যেহেতু 2 মাসের ভাড়া বাবদ প্রদান করছি নগদ 6500 টাকা, প্রদান যখন করব তখন নগদের ঘরে প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস 6500।
কি বাবদ প্রদান করছে? অফিস ভাড়া। কত দিনের জন্য? 2 মাসের জন্য। তাহলে এই 2 মাসের কিন্তু টাকাটাকে আমরা কিন্তু খরচ না, অগ্রিম খরচ বলবো। কেন অগ্রিম খরচ বলবো? কারণ আপনারা তো নিশ্চয়ই আগেই বলে ফেলছি যে কয়দিনের অঙ্ক তার থেকে বেশি টাকা দিলেই অগ্রিম। তাহলে আমরা অগ্রিম খরচকে কিন্তু ছোটবেলা থেকেই জানি, অগ্রিম খরচকে কিন্তু সম্পদ বলে। মানে সম্পদ সাইডে একটা নতুন ঘর হবে, তার নাম অগ্রিম ভাড়া। প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। কেন? এর আগে তো এই নামে কোনো সম্পদ ছিল না, এখন আসছে, তাই প্লাস। দেখেন দুইটা হিসাবে কিন্তু সম্পদ সাইডে দেওয়া, একবার প্লাস হলে আরেকবার মাইনাস হচ্ছে কিন্তু। আশা করি বুঝতে পারছে। যদি কোনো প্রশ্ন থাকে কোনো এন্ট্রি সংক্রান্ত, এখনো কমেন্ট করতে পারবেন, তাহলে আমরা লাইভেই কি উত্তর দিয়ে দিব, আর না হলে পরবর্তীতে কমেন্ট করেও কিন্তু দিতে হবে। আচ্ছা, কে কে কমেন্ট করলো আমরা একটু দেখি। সোহেল মাহমুদ বলছে ইকুয়েশন করার জন্য আগে রাফ করতে হবে জার্নাল এন্ট্রিগুলো। না 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 না, আমাদের রিকোয়ারমেন্ট অথবা করণীয়তে যদি কিছু না বলে তাহলে কখনোই আমরা রাফ করবো না। কাজ আছে নাকি? 17 মিনিট সময় অনলি, তাহলে আপনি কিভাবে কি করবেন? আচ্ছা, এরপরে সোহেল মাহমুদ একটা জাবেদাও করে ফেলছে, সাপ্লাইজ টু অ্যাকাউন্টস পেয়েবল বাংলায় দিবেন। যারা কমেন্ট করতে চান তারা কিন্তু বাংলায় দিতে হবে, কমেন্টটা বাংলায়, কারণ অভ্যাস করতে হবে। হ্যাঁ, সোহেল মাহমুদ আবারও বলছে অগ্রিম ভাড়াই তো। এই সোহেল মাহমুদটা কিন্তু পড়াশোনা করছে, ইনি কিন্তু আমাকে অনেক হেল্প করছে যে কোথায় কি ধরনের লেনদেন হবে, নিজে নিজে প্র্যাকটিসও কিন্তু হচ্ছে। আপনারাও কিন্তু করতে চাইলে করতে পারেন, কারণ ফোন ধরে নিশ্চয়ই খাতা কলম নিয়েও অনেকে বসেননি। এটা করার জন্য আমরা সময় দিব। তাহলে ফোন দিয়ে যখন লাইভ ক্লাস করবেন তখন যেটা করতে হবে, যদি কোনো প্রশ্ন সামনে আসে সেগুলো কমেন্ট করে উত্তর দিবেন, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এমডি আলামিন সাহেব, এটা আমার ছোট ভাই, বলছে ভাইয়া কমেন্ট রিপ্লাইটা দিলে একটু বেশি ভালো হয়। কমেন্টে রিপ্লাই দিছি তো ভাই, আপনারটাও দিয়ে দিছি। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো জানার থাকলে আমাদের কাছে অবশ্যই বলতে পারবেন। ও অনেক শেয়ার করছে, মাশাআল্লাহ, সবাই অনেক শেয়ার করছে। হুজুর বাহিনী আমাদের দোয়াটা শুরু করে দেন, আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছি। আর আমরা এই পেজ থেকেই মূলত জব মেডিসিন দৌলতপুর শাখা, এটা আমাদের একটা জবের কোচিং, কিন্তু আপনাদের বলছি না আমাদের কোচিংয়ে ভর্তি হতে, আপনারা চাইলে আমাদের কোচিংয়ের সাথে অ্যাড হয়ে থাকতে পারেন। এখান থেকেই আমরা মূলত আমাদের লাইভগুলো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফাইরুজ হুমায়রা বলছে স্যার আমি ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ উভয় বিষয়ে ভর্তি আছি। কোথায় ভর্তি আছেন আমি তো জানি না, আমাদের এখানে তো এখন আমরা অনলাইনে ভর্তি নেইনি। হয়তো আপনি কোথায় আমাদের কোথায় ভর্তি আছেন জানি না, ও ঢাকা শাখায় হতে পারেন আর কি। যাই হোক, কথা বলবো, আর 1-2 মিনিট লাগবে আমার এই টোটাল অঙ্কটা শেষ করতে। আচ্ছা, 27 তারিখে বলছে 12,000 টাকা একটি ভ্যান ক্রয়। এই তো ভ্যান চলে আসছে। আমরা বলছিলাম যে 2 টাকা দিয়েও যদি কোনো সম্পদ ক্রয় করে, অবশ্যই সেই সম্পদ নামে কিন্তু একটা ঘর নিব। তাহলে আমরা ভ্যান নামে বা ভ্যান গাড়ি নামে একটা সম্পদ নিব। সম্পদ সাইডে যখনই ক্রয় করব, যত টাকায় ক্রয় করব সব টাকা যোগ করে দিব, দিলাম যোগ করে। ভ্যান কিনছি 12,000 টাকা, আগে দিছি যোগ করে। আচ্ছা, এই ভ্যানটা কিনতে 12,000 টাকা লাগলো, আমার পকেটের থেকে 12,000 টাকা বের হয়নি। দেখেন লেখা আছে নগদ প্রদান হয়েছে 5,000 টাকা। তাহলে নগদ যখন প্রদান হবে তখন আমাদের সম্পদ সাইডে একটা নগদ ঘর থাকবে, অবশ্যই ওই ঘর থেকে কি করে দেব, মাইনাস। প্লাস মাইনাসের ব্যাপারটা বলি, যেভাবে ছোটবেলা থেকে শিখছেন সেভাবে দিবেন। যদি কেউ সামনে প্লাস মাইনাস ব্যবহার করা শিখেন, দিবেন, কোনো প্রবলেম নাই। যদি মনে হয় না আমরা প্লাসের সময় কিছু দিব না, মাইনাসের সময় ব্র্যাকেট দিব, এইটা শিখছি, ওকে ফাইন, ওইটাই দেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে নগদ যেহেতু প্রদান করছি, নগদ থেকে মাইনাস করছি 5,000, তাহলে মিলে কিন্তু যায়নি, আরো 7,000 টাকা কিন্তু আছে। এবং নোটের মাধ্যমে অবশিষ্ট টাকা কি করতে হবে, প্রদান করতে হবে। মনে রাখতে হবে, যদি আমাদের দিতে হয় এমন কিছু হলেই তাকে প্রদেয় বলা হবে, যদি আমরা পাই তাহলে প্রাপ্য বলা হবে। দায় সাইডে একটা নতুন ঘর হবে, তার নাম হবে প্রদেয় নোট। প্লাস না মাইনাস? যেহেতু এই নামে কোনো দায় আগে ছিল না, এখন আসছে, তাহলে অবশ্যই প্লাস। কয় টাকা? 7,000 টাকা। মিলল কি মিলল না এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। 5,000 মাইনাস 12,000 প্লাস, প্লাসে মাইনাসে কাটাকাটি করলে দেখেন প্লাস থাকে 7,000, ও পাশেও প্লাস 7,000 আছে, মিলে আপনার যাবেই। আপনি লেনদেনগুলো সঠিক করেন, মিলে আপনার যাবেই। তাহলে এটা আমাদের 27 তারিখের এন্ট্রি শেষ। 28 তারিখের এন্ট্রিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এন্ট্রি। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু কমেন্ট আসছে, অনেক বড় বড় কমেন্ট। এমডি হুমায়ুন কবির বলছে স্যার আপনার সাথে মোবাইলে কথা বলছিলাম কিন্তু ক্লাস পাইনি, আজ পেলাম, কারণ আপনি একটি ক্লাস করতে বলেছিলেন, যেহেতু আজ করলাম সেহেতু খুবই তাড়াতাড়ি জানাবেন কিভাবে ভর্তি হব। অবশ্যই জানাবো হুমায়ুন কবির ভাইয়া। স্যার অনলাইনে সপ্তাহে কতদিন ক্লাস করতে পারবো বলে দিব। ফাইরুজ হুমায়রা বলছে স্যার আপনার ক্লাস চাই। এই যে নেন, আমার ক্লাস দিয়ে দিলাম, নেন, ধরেন। অবশ্যই ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। 28 তারিখ, মে মাসের 28 তারিখে যাচ্ছি।
দেখেন লেখা ছিল 8ই মে দেওয়া পরিষেবার জন্য পূর্ণ নিষ্পত্তি। শোনেন, এই যে ছোট ছোট যে কথাগুলো আমাদের লেনদেনটাকে প্রভাবিত করতে পারে, এই লেনদেনগুলো আমরা কিন্তু কি করব, আন্ডারলাইন করে রাখবো পোস্টিং এর সময়। পূর্ণ নিষ্পত্তি হিসাবে 1500 টাকা পাওয়া গেল, লেখা আছে কিন্তু 8 মে। চলে যাবো আবার সেই 8 তারিখে, মনে আছে কি? নিশ্চয়ই 8 তারিখে আমরা বাকিতে সেবা দিছিলাম। এই পোস্টিংটা যখন দিছিলাম তখন আমরা কিন্তু নগদ টাকা পাইনি, কিন্তু তখন আমরা কি করছিলাম, প্রাপ্য হিসাবের সাথে 3500 টাকা যোগ অবস্থায় রেখে দিছিলাম যে আমি ওই ভদ্রলোকের কাছে সেবা বাবদ এই টাকাটা পাবো। ঠিক 15 তারিখে, মানে 8 মে থেকে যখন আমরা 15 তারিখে চলে আসছি, ওই ভদ্রলোক, ভালো লোক, উনি বলছে যে আমি এই কয় টাকা গোছাতে পারছি, আপনি এই টাকা নিয়ে যান। আমরা বললাম ঠিক আছে দেন। তখন আমরা 1750 টাকা পেয়ে যখন গেছিলাম তখন বললাম যে ঠিক আছে, তোমার কাছে আর 1750 পাবো না, এটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে আর কয় টাকা পাবো? আর 1750 পাবো তোমার কাছে, তুমি দিয়ে দিও। ঠিক 15 তারিখের পরে আমরা যখন 28 তারিখে চলে আসছি, লোকটা সুবিধার, ভালো আছে, উনি কি করলো, উনি আরো 1500 টাকা কি করছে, জমা করতে পারছে, যে আমি আরো 1500 টাকা পারছি, ঠিক আছে আপনি নেন। এখন নেওয়ার সময় উনি হাত পা ধরছে যে ভাই অনেক কষ্ট করে আর 1500 টাকাটা জোগাড় করছে, এখন বাকি যে 250 টাকা আছে এই টাকাটা আর দিতে পারতেছি না, মানে মাফ করে দেন। আর যদি মাফ না করেন তাহলে এই 250 টাকার মানে মার দেন, পিঠ পেতে দিচ্ছে আর কি, নেন মারেন। এখন যারা ভালো মানুষ তারা তো আসলে মারবে না। ওই লোকটা যখন নিজের দায় স্বীকার করছে যে আর পারবো না দিতে, তখন আমরা মন খারাপ করে দিই, কষ্ট পেয়ে দিই, আর হাসি মুখে দিই, সেভাবেই দিই না কেন, ঠিক আছে যদি পারো দিও, নালে দিও না, ছেড়ে দিলাম। তাহলে পূর্ণ নিষ্পত্তি যখন বলবে, মনে রাখতে হবে এখানে আর কোনো কিছু থাকবে না, এরপরে এই এন্ট্রির পরে ওই প্রাপ্য নামে আর কিছু থাকবে না। তাহলে কি হলো, টাকা পেলাম কত, 1500। এখন 1500 টাকা যখন আমরা পাবো, কি করতে হবে, নগদের ঘর থেকে মাইনাস করে দিতে, প্লাস করে দিতে হবে। যেহেতু আমরা পাচ্ছি, আমরা লেনদেন পোস্টিং দিচ্ছি 28 তারিখ, তাহলে নগদ নামে যে ঘরটা আমরা নিব এই ঘরে প্লাস করবো 1500, যেহেতু পাচ্ছি 1500। কিন্তু যখনই এই ভদ্রলোক প্রাপ্য হিসাব আমাকে টাকা দিচ্ছে, ওই প্রাপ্য থেকে কিন্তু মাইনাস কিন্তু 1500 করলে হবে না, কারণ পা ধরছিল কিন্তু, তাহলে পা ধরার দাম 250 ছেড়ে দিছে কিন্তু। তাহলে আমরা নগদ 1500 পেলেও প্রাপ্য হিসাব থেকে মাইনাস করবো কয় টাকা, 1750। যত কষ্টই হোক না কেন, কিচ্ছু করার নাই, পূর্ণ নিষ্পত্তি কিন্তু হয়ে গেছে। তাহলে দুই পাশ মিলানোর স্বার্থে দেখেন, আমার সম্পদ সাইডে একবার প্লাস হয়েছে 1500, একবার মাইনাস হয়েছে 1750। তাহলে যে 250 টাকা ছিল, এই 250 কিন্তু আমরা ছাড় দিয়ে দিচ্ছি, কষ্ট পাই আর যা পাই ছাড়। আর ছাড় প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা ব্যয়, তাহলে ব্যয় যখন হবে, মনে আছে নিশ্চয়ই, 4 ধরনের লেনদেন কিন্তু মূলধনে যায়, কি করতে হবে, মাইনাস করতে হবে 250। আর এখানে কি লিখতে পারি, বাট্টা লিখতে পারি, বাট্টা বা প্রদত্ত বাট্টা। যদি অনেকে প্রদত্ত প্রাপ্ত বোঝে না, তাহলে কি লিখবে, সে বাট্টা লিখে ছেড়ে দেবে, স্যার বুঝবে ওটা কি। তাহলে 28 তারিখের লেনদেনটা কি হলো, আমরা যে 1750 টাকা পাইতাম তার পূর্ণ নিষ্পত্তিতে 1500 টাকা পাচ্ছি। তাহলে যেহেতু পাচ্ছি, নগদের ঘরে প্লাস, যার কাছ থেকে পাচ্ছি সে মাইনাস, যত টাকা অতিরিক্ত টাকা আমরা ছাড় দিচ্ছি সেটা আমার খরচ, মূলধন থেকে মাইনাস। আচ্ছা, আর মাত্র 2টা লেনদেন। প্রদেয় নোটে 4000 টাকা নগদ প্রদান করা হলো। প্রদেয় নোট ছিল কোথায় যেন একটা ছিল, নগদ প্রদান যেহেতু লিখছে, তাহলে নগদ থেকে আমরা মাইনাস করে দিলাম 4000, নগদ থেকে মাইনাস 4000। যেহেতু প্রদান করছি, প্রদান মানে মাইনাস, প্রাপ্তি মানে প্লাস, যা হয় কপালে। কার টাকা দিছি, প্রদেয়, খেয়াল আছে কিনা, দেয় মানে কি, দায়। তাহলে আমরা দায় সাইডে একটা নতুন ঘর ছিল নিশ্চয়ই, তাহলে প্রদেয় নোট উপরে ছিল হয়তো, এই প্রদেয় নোটের ঘর থেকে কি করব, মাইনাস। যদি কখনো ইকুয়ালের দুই পাশে পোস্টিং যায়, দুই পাশে কিন্তু সেম চিহ্ন ব্যবহার হয়। লাস্ট এন্ট্রি, কর্মচারীদের বেতনের জন্য 1000 টাকা প্রদান, আবার প্রদান বলছে, দেও নগদ থেকে মাইনাস করে, আল্লাহ ভরসা 1000। কর্মচারীদের যখন বেতন প্রদান করবা, এটা প্রতিষ্ঠানের জন্য আমাদের একটা খরচ, খরচ হলে মূলধন থেকেও মাইনাস করতে হবে, মন্তব্য কিন্তু লিখতে হবে বেতন খরচ বা বেতন হিসাব। আচ্ছা, আরেকটু কথা বলি, এই যে 2 মাসের অফিস ভাড়া দিছিলাম, দেখেন আমাদের মাস যখন একটা শেষ হয়ে যাচ্ছে, অনেকে 1 মাসের খরচ দেখানোর চিন্তা আসতে পারে, কি আমাদের শেষ হয়ে গেল নাকি। আচ্ছা, যেটা বলছিলাম 1 মাসের খরচ দেখানো লাগতে পারে। দেখেন এইটার ব্যাপার আমি যেটা বলি, দেখেন আপনার কাছে প্রশ্ন যতটুকু দিছে, এর বেশি যদি আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই নোট দিতে হবে। তাহলে হচ্ছে কি করতে হবে, আমরা যে কয়টা লেনদেন আছে, একটা লেনদেন বেশি দিয়ে আমরা কিন্তু মাতুব্বারি করলাম। আর মাতুব্বারি করতে গেলে কিন্তু অবশ্যই নোট দিতে হবে, যে যেহেতু 2 মাসের ভাড়া অগ্রিম দেওয়া ছিল, 1 মাসের খরচ হয়ে যাওয়ার কারণে এটা খরচ হিসাবে পোস্টিং দেওয়া হলো। যদি আমরা কিছু না লিখি তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। বিভিন্ন টিচার বিভিন্নভাবে বলছে যে 2 মাসের তো 1 মাস হয়ে গেছে, খরচ দেখাবা না কেন তুমি, আমার দেখাতে বলছে আমি দেখাবো, একটা ঝগড়া শুরু করতে হবে আর কি। যদি দেখাতে বলে তাহলে বাধ্যতামূলক দেখাবো, আর যদি না বলে তাহলে আমি দেখাবো, এটা মাতুব্বারি হলো না। এই কয়টা লেনদেনের পাওয়ারটা দিতে হবে, তাহলে দেওয়া কিন্তু যাবে,
মাতুব্বরি করা যাবে, তবে সেক্ষেত্রে কিন্তু নোট দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের একটা ক্লাস বা অঙ্ক। এবার হচ্ছে আমরা আর কথা বলবো না, এখন 2-3 মিনিটে আমরা হচ্ছে কিভাবে কি কৌশল অবলম্বন করলে অনেকে কিন্তু হচ্ছে কি খুব সুন্দর সুন্দর করে আমাদের কমেন্ট করছে, মাশাআল্লাহ, অনেকে শেয়ারও করছে। যারা শেয়ার করছে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকে ক্লাসের ভিতরে শেয়ার করতে যে সময় নষ্ট করিনি, তাদেরকেও ধন্যবাদ। তারাও যেটা করবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনারা শেয়ার করে দিবেন আমাদের ক্লাসটা। আর আমাদের ক্লাসটা আগামীকালকেও আছে না, আগামীকালকে আছে সমন্বয় জাবেদ, আমার ক্লাসে আছে আগামীকাল। সমন্বয় জাবেদটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওটা অবশ্যই আপনারা সবাই থাকবেন এবং দাওয়াত করে নিয়ে আসবেন। বলবেন কি মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে অনলাইনে, যদিও কোনো তাবারক নাই, মানে জিলাপি কিন্তু পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এখন কথা বলি একটু। কথা হচ্ছে যে যেসব ছেলেমেয়েরা গ্রুপে মানে ডিমোটিভেটেড করে যে আমাদের দ্বারা সম্ভব না, এতবার পরীক্ষা দিছি, ততবার পরীক্ষা দিছি, একটা কথা বললে সবাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম বলছিলাম যে মাত্র 38% পাশের হার, সেক্ষেত্রে প্রায় 4 লাখের মতো পাশ করছে স্টুডেন্ট। কয়টা বিভাগে? প্রায় 31টা ডিপার্টমেন্ট। আমরা যদি ভাগ করে ফেলি সেই হিসাবে আমাদের ভাগ্যে কত পড়ে? 50, 1 লাখ না, অত পড়ে না, একটু ভাগ করে দেখলে হচ্ছে, ধরে নিলাম আমাদের 50,000 জন স্টুডেন্ট হিসাব বিজ্ঞান বিভাগে পাশ করছে। কোথায়? প্রিলিতে। আচ্ছা, এখন লোক নেবে কয়জন? আনফরচুনেটলি লোক নেবে ধরেন 150 জন। এই জায়গায় লোকজন একদম হতাশ হয়ে শুয়ে পড়বে। এখন আমি যেটা বলি জানেন, আমি বলি যে আপনাদের ভিতরে আমরা যে গ্রুপে যে ছেলে মেয়েদেরগুলো অ্যাড করছি, এদের মধ্যে কয়জন জানেন যে বর্তমানে কি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে? এটা কয়জন জানেন বলেন? আমি তো মনে করি এই 50,000 জনের ভিতরে 49,000 জন আছে যারা আন্দাজে জানেও না যে এই নিবন্ধনের পরীক্ষার সিলেবাস কি। সিলেবাস যে চেঞ্জ হয়েছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা কিন্তু জানেই না। প্রিপারেশন তো পরের কথা। অনেকে কিন্তু প্রিলি দিতে যায় হচ্ছে কি টিকবিক করতে করতে গেলাম, দিলাম, হয়ে গেল, পাশেরটা দেখে দিলাম, এরকম পাবলিকও আছে। তাহলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, মিনিমাম মানে অনলি 1000 জন, এটা কিন্তু বাস্তব কথা। আপনারা যারা যারা আছেন নিজেরাও মিলাবেন যে আপনি এই আজকের ক্লাসের আগে আপনি কি চিন্তা করছিলেন, হিসাব করে দেখেন। তাহলে মাত্র 1000 জন স্টুডেন্ট আছে যারা কিন্তু কম্পিটিশন করবে, 1000 জন। এই 1000 জনের ভিতরে কোর্স করবে মানে বাসায় পড়বে, নিজে নিজে পড়বে, এরকম পাবলিক আছে প্রায়, না 900 একটু বেশি হয়ে যায়, কারণ আমারই তো 100 পরে স্টুডেন্ট, 500, 50%। এই 500 জন স্টুডেন্ট বাসায় বসে একা পড়বে, জীবনেও তারা চাকরি পাবে না, জীবনেও পাবে না। কেন পাবে না? প্রথমত তারা স্টুডেন্ট খারাপ আমি তা বলছি না, প্রথমত তারা সবাই ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এরা বাংলা ভার্সনের কোনো স্টুডেন্টই নাই। তাহলে কি করবে? ওই ইংলিশ দেখে দেখে বাংলা করতে ওর সকালে থেকে সন্ধ্যা হয়ে যাবে একটা অঙ্ক করতে। তাহলে টোটাল 22টা চ্যাপ্টারের অঙ্ক ও এই যে 2 মাস সময় আছে, এই 2 মাসের মধ্যে অঙ্ক করতে পারবে মাত্র 5টা অধ্যায়। তারপরে কিন্তু আল্লাহ বিল্লাহ করতে যাবে, আল্লাহ এবারের মতো পাশ করাই দিও। তাহলে 500 জন, বাকি থাকলো 500। এই 500-র ভিতরে 150 জন স্টুডেন্ট যারা চান্স পেয়ে যাবে। দেখেন 50,000 জনের ভিতরে কিন্তু অনলি 500 জন আছে যারা কম্পিটিশন করবে। এখন আপনি ওর মধ্যে কেন থাকবেন না? আল্লাহ আপনাকে সুযোগ দিছে, কেন আপনি পারবেন না? আর এটা তো কঠিন কিছু নাই, আপনি প্রত্যেকটা অঙ্ক যখন পারবেন, দেখেন আমাদের প্রায় 80% অঙ্ক আসবে, প্রায় 75% অঙ্ক তো মিনিমাম। তাহলে আমরা 75% অঙ্কে 100% যদি আমরা ওকে করতে পারি, চাকরি আমার হবে না কেন? বুঝান, কেউ কি পাবে না চাকরি? ওই 150 জনের ভিতরে আমি কেন নয়? এরকম যখন চিন্তা করবেন তখন আপনি এমনি পারবেন রে ভাই। তবে আপনি যদি সকালে ঘুমাতে ওঠেন কয়টায়? 12টায়, রাত্রে ঘুমাতে যান কয়টায়? 3টায়। কেন? ওই 3টা পর্যন্ত ফোন দেখেন, তাহলে তো বিশাল চাকরি হবে। যেহেতু আমাদের আর মাত্র 2 মাস সময় আছে, এই 2 মাস আমি কিন্তু বলছি না যে এই নিবন্ধন পরীক্ষা আপনার 100%, এইটা পাইলে আর কোনো কথা বলবেন না, তা বলছি না। এইটা আমার অপশনাল, এইটাকে একটু কনফার্ম করি, তারপর অন্য চাকরিও করব। তাহলে এই 2টা মাস নিজেকে একটু বুঝান যে এই 2টা মাস আমাদের টাচ ফোন নট অ্যালাউড, শুধুমাত্র অনলাইন ক্লাস করার সময় নিব। এই 2টা মাস আমাদের মেসেঞ্জার শুধুমাত্র যদি পরীক্ষার রিলেটেড কোনো কথা থাকে তাই বলবো, এছাড়া কোনো কথা বলবো না। নিজে নিজে এরকম প্রতিজ্ঞা করবেন, আমরা ছোটবেলায় শপথ পড়তাম সেরকম। এই 2টা মাস সামাজিকতা সব ভুলে যাবেন, অসামাজিক হয়ে যাবেন, মানে ফ্রেন্ড সার্কেল সব বাদ, শুধু বাসায় থাকবেন, বই পড়বেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, কি বলছিলাম আমরা বলছিলাম হচ্ছে যে
আমরা 2 মাসে অসামাজিক হয়ে যাব, 2 মাসটা। এখন 2 মাস কিন্তু 2 বছর বলিনি, অনলি 2 মাস অসামাজিক হয়ে যাব। এই 2টা মাস অল্প একটু টাকা খরচ করব। এবার টাকার কথা বললাম রে, অল্প একটু টাকা খরচ করব। কি করব? টাকা খরচ করে জাস্ট একটা কোর্স করব। কারণ কোর্স ছাড়া রে ভাই কোনোভাবে ভালো কিছু করা কিন্তু পসিবল না, কোর্স ছাড়া। কেন? ওই যে উদাহরণ দিই, আমরা বড় বড় যে প্লেয়ারগুলো আছে ওদের কোচ কি দরকার আমাকে বলেন? ওরা তো এমন কোনো মার বা এমন কোনো বল যা আমরা পারে না, তারপরে কোচ কেন দরকার? কারণ জাস্ট ফোকাস দেখায় যে আগামী ম্যাচটা এইভাবে খেলতে হবে, আগামী ম্যাচের বোলিংটা কিন্তু এইভাবে, ওটা অ্যানালাইসিস করে দেয়। তাহলে আপনি যে স্টুডেন্ট, আপনি যে প্লেয়ার, আপনাকে কিন্তু কখনোই একা একা আপনি অ্যানালাইসিস করতে করতে তো যে 2 মাসে 5টা অধ্যায় শেষ হবে। আর যখন আমরা হচ্ছে কি করব, যখন আমরা হচ্ছে যে একটা কোর্স করে ফেলবো, তখন কিন্তু আমাদের এমনি কি ভালো কিছু করতে পারবো এমনি। এই জন্য কোর্সটা কিন্তু করা জরুরি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জানি না কেন এটা হয় না, যে অনেক টিচার আছে কিন্তু যারা কিন্তু অনার্স রিলেটেড বা ইন্টারমিডিয়েট রিলেটেড, তারা কিন্তু চাইলেই কিন্তু এই লিখিত কোর্সটা হিসাব বিজ্ঞান বিভাগকে কিন্তু করাই দিতেই পারে। কিন্তু আমি জানি না তাদের আসলে এত ব্যস্ততা কোথায় যে কেন করে না। আমি শুনলাম যে আমাদের খুলনা বিভাগেই কেউ করায় না লিখিত ব্যাচ, যারা 2-1 করায় অনলাইনে করায়, তাও কি করায় উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কমেন্ট পড়ি, আমি সব গ্রুপের সাথে মোটামুটি অ্যাড আছি। স্যার 2 সপ্তাহ আগে টাকা দিলাম কিন্তু কোনো রিপ্লাই তো আসলো না, স্যার 3 দিন ধরে ঘুরতেছি আপনাদের কোনো রিপ্লাই পাচ্ছি না। এই ধরনের যদি হয়, আমি জানি না আসলে ওই কোর্সগুলো কতটুকু কি উপকার হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই 2টা মাস যদি প্রপার ইউটিলাইজ করা যায়, 50,000 জন পাস করলেও কম্পিটিশন করবে কিন্তু অনলি 500 জন, আর বাকি 49,500 জন কিন্তু যাবে আর আবে, এরা কিন্তু কোনো কম্পিটিশন করবে না। এবার পরীক্ষা দেওয়ার পর বলবে, হায় হায় আমরা তো চান্স পাই নাই, নিবন্ধনে চান্স পাওয়া কঠিন, হ্যান ত্যান, পড়ে না। আবার কয়টা অধ্যায়ের অঙ্ক আছে আমি যদি জিজ্ঞেস করি, এখানে কয়জন বলতে পারবে বলেন? পারবে না। কিন্তু তাহলে কোনো কিছুই কঠিন না। আল্লাহ যদি কখনো, আমি চিন্তা করি এটা, যে প্রিলিতে যদি টিকায় দেয়, তাহলে আল্লাহ চায় যে আপনি একটা চাকরি করেন, কিন্তু সেই যে সময়টুকু দিচ্ছে, এই সময়টুকু যদি আপনি প্রপার ইউটিলাইজ না করে চাকরি না পান, দোষ আল্লাহ দিলে কিন্তু হবে না। হ্যাঁ, দোষ আল্লাহ দিলে হবে না। যাই হোক, আমাদের আগামীকাল আরো একটা ক্লাস আছে, এবং ক্লাসটা সন্ধ্যা 7টায়। দেখেন 7টায় যে কয়জন স্টুডেন্ট ছিল, এখন তার 3-4 ডবল হয়ে যাচ্ছে। এখন ভালো হয়েছে, আমার মোটিভেশন দেওয়ার সময় স্টুডেন্ট বাড়ছে, এটা অবশ্যই পজিটিভ দিক। আগামীকাল 7টায় ক্লাস আছে, একটু টাইম বের করতে হবে ভাই। অনেকে দেখেন টিউশনি নিয়ে ব্যস্ত থাকেন, অনেকে বিভিন্ন ঝামেলার কারণে ক্লাস করতে পারেন না। 2টা মাস দরকার, টিউশনি বন্ধ করে দেন না। 2টা মাস একটু চেষ্টা করেন। যদি নিবন্ধন চাকরিটা হয়ে যায়, চাকরি হওয়ার পর তো আপনি জয়েন করতেছেন না, চাকরি হয়ে যাওয়ার পর দেখবেন একদম পুরো নিজেকে একদম ফ্রেশ, একদম মনে হবে যে আমি ফ্রি হয়ে গেলাম, যাক চাকরি একটা রয়েছে। এরপর আপনি আরো বড় বড় চাকরি চেষ্টা করেন। যদি কোনোটা না হয়, নিবন্ধন চাকরি কিন্তু এখন একেবারে খারাপ না, ভালো পেমেন্ট। এরপরে আপনি যখন যে কলেজে চান্স পাবেন, ওই কলেজের স্টুডেন্ট 20টা পড়াবেন, 20,000 মাসে। আরো বহুত সুবিধা আছে। যাই হোক, ওগুলো বলে আর বেশি লোভ দেওয়া যাবে না। তাহলে 2টা মাস একটু যদি চেষ্টা করেন, আর আমাদের সাথে যদি আপনারা থেকে চেষ্টা করতে চান, যাই হোক এখনই বলছি না, আপনারা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত দেন। আগামী দিনও আমাদের একটা লাস্ট ক্লাস আছে, অনলাইন ফ্রি ক্লাস। এর আগেও আমাদের একটা অনুপাত বিশ্লেষণের ক্লাস আছে, এই গ্রুপেই আছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। আর হিসাব সমীকরণের মোটামুটি A to Z আলোচনা হয়ে গেছে। কয়েকটা অঙ্ক দিব, অঙ্ক করতে যে হয়তো কিছু এন্ট্রিতে বেঁধে যেতে পারেন। যেটা করবেন, ওই এন্ট্রিটা কমেন্টের মাধ্যমে হচ্ছে প্রশ্নটা করবেন, যে ওই এন্ট্রিতে কি বোঝেন নাই, চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার জন্য। একটু দেরি হতে পারে, কিছু মনে করবেন না, কারণ আমাদের তো আসলে অনেক কাজ থাকে। আজকের যে ক্লাসটা নিলাম, এই ক্লাসে নিচের দিকে আরো অনেক অঙ্ক আছে। হ্যাঁ, আমি তো যদি দেখাই, আমার এই শীটটা করলে আমার মনে হয় সমীকরণ পুরো ক্লিয়ার হয়ে যাবে, যে অনেক অঙ্ক আছে, অনেক। এই অঙ্ক কয়টা যদি আমরা করি, আমার মনে হয় সব ধরনের লেনদেন শেষ হয়ে যাবে। আর নেই, কয়টা আছে অঙ্ক? 8টা। এই 8টা অঙ্কে মানে সব ধরনের লেনদেন এখানে দিয়ে দেওয়া আছে। আর কোনো কথা বলা যাবে না, অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে। আচ্ছা, ট্যাক্স নিয়ে অনেকে টেনশন করতেছে। দেখেন, আমাদের যে ক্লাসটা হচ্ছে, এখানে যতগুলো পার্ট আছে, আমাদের 5টা পার্টে প্রশ্ন আসবে। একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, নিশ্চয়ই এটা জানেন সবাই, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপরে আছে হচ্ছে কি অডিটিং আছে, এটা মূলত থিওরি, এটা নিয়ে তেমন কোনো প্রেশার কারণ নাই। ট্যাক্স আছে, কস্ট অ্যাকাউন্টিং আছে, আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে।
এই কয়টা পার্টের ক্লাস হবে। আর যদি আমরা পেইড ব্যাচের ক্লাস নেই, আমরা একদমই লামসাম একটা পেমেন্ট নিব, যাতে এই বছরটা অন্তত সবাইকে আমরা সেবা দিতে পারি। লামসাম একটা পেমেন্ট নিয়েই কিন্তু আমরা মূলত আমাদের পেইড ব্যাচটা শুরু করব। যারা করতে চাবেন করবেন, না করতে চাইলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের ফ্রি ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। জানি না হয়তো পারবো কিনা এতগুলো ক্লাস দিতে। আচ্ছা, ট্যাক্সের ক্লাসটাও হবে ধারাবাহিক। যারা আমাদের এখানে করতে চাইবেন, আমাদের পেইড ব্যাচে অ্যাড হবেন, তাদের জন্য হচ্ছে কি আমাদের কি থাকবে বলেন, এই রুটিন দেওয়া থাকবে যে আমাদের সিলেবাসটা কিভাবে কমপ্লিট হবে এই 2 মাসের মধ্যে। অনলাইনে আমাদের কিছু পরীক্ষাও থাকবে। যাই হোক, আমি কিন্তু আজকের ক্লাসটা এই না যে আপনাদেরকে হচ্ছে কি আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি করে না নিলে আমাদের খাওয়া দাওয়া হবে না, এরকম কিন্তু ব্যাপার নাই। আমি দেখছি যে অনেকেই হচ্ছে কি হাই হতাশ করছিল, কি করবে, তাদের জন্য মূলত এই কথাগুলো আমাদের বলা। আপনারা পড়বেন কি পড়বেন না সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, আমরা একটু 2-একটা কমেন্ট পড়ে আমরা ছেড়ে দিচ্ছি আজকে। সোহেল মাহমুদ বলছে, স্যার ট্যাক্স থেকে ট্যাক্স আর ভ্যাটের ম্যাথ আসবে নাকি, সাথে কোশ্চেনও আসবে নাকি? দেখেন, আপনারা সিলেবাস নিয়ে কিন্তু কথা বলছি, ওটা একটু দেখে নেবেন। থিওরি ইনশাল্লাহ মনে হয় সব বিভাগে 1-2টা করে আসবে। হুমায়ুন কবির বলছে, স্যার আপনার উপদেশ খুব ভালো লাগলো, কেউ এইভাবে উপদেশ দিবে না। উপদেশ দিচ্ছি না ভাই, সহযোগিতা করছি। যে যেহেতু আপনাদের প্রিলিতে আপনি পাশ করছেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেই, সুতরাং এটা কিন্তু করতে হবে। আচ্ছা, দিগদর্শনের বইটা থেকে পড়া যাবে কি? স্যার এই নিয়ে আপনার অনলাইনে কতটা ক্লাস হলো? দেখেন, আমাদের ফ্রি ক্লাস এই একটাই আমি নিলাম। এর আগে আমাদের আরো একটা টিচার ছিল, সে অনুপাত বিশ্লেষণ নিয়েছে। স্যার ম্যাথগুলো কি বাংলা নাকি ইংরেজি আসবে? দেখেন, বাংলা ইংরেজি 2টা ভার্সনে কিন্তু আপনি প্রশ্ন পেয়ে যাবেন। বাংলা ইংরেজি 2টা ভার্সনে আপনি যেটা চুজ দিবেন, যে আমি এইটা নিতে চাই, যেটা চুজ দিবেন সেইটাই হচ্ছে কিন্তু মূলত হচ্ছে কি আপনি পেয়ে যাবেন। যদি আপনি চান যে আপনি বাংলায় পরীক্ষা দিবেন, তাহলে বাংলা প্রশ্ন দিবে, ইংলিশে দিতে চাইলে ইংলিশ দিবে। তবে আমি মনে করি যারা বাংলা পরীক্ষা দিবে তারাই টিচার হবে, কারণ আপনারা যেখানে জয়েন করতে যাচ্ছেন সেটা কিন্তু ইন্টারমিডিয়েট সেক্টর, ইন্টারমিডিয়েটে কোনো ইংলিশ ভার্সন নেই। তাহলে ইংলিশ ভার্সন যারা নিবে তারা চাকরি পাবে না, চাকরি ক্লোজ তাদের। তাহলে বাংলা নিতে হবে, বাংলায় পাস করতে হবে। ওকে, আচ্ছা, আর কি বলছে? দিগদর্শনের বইটা পড়লে হবে কিনা। দেখেন, আমি বই 2-3টা বই দেখছি। আজকে একটা বই দেখলাম মিলেনিয়াম পাবলিকেশনস, আর দেখছি দিগদর্শন, আর দেখছি ব্যতিক্রম। প্রত্যেকটা বইতে যে প্রবলেমটা সেটা হচ্ছে, যদিও ওরা সিলেবাস ভিত্তিক মোটামুটি চেষ্টা করছে, কিন্তু সবই কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাথ ঢুকাইছে। এই একটা বড় সমস্যা। বই যে কোনো একটা বই কিনতে পারবেন আপনি থিওরি পড়ার জন্য, তবে ম্যাথমেটিক্যাল করার জন্য ইংলিশ ভার্সন কাজ হবে না, কিন্তু বাংলা ভার্সন করতে হবে। আর আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাআল্লাহ আমরা বাংলা ভার্সন নিয়েই কিন্তু আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। স্যার ক্লাসগুলো পার্ট অনুযায়ী হবে, সবকিছুই রুটিনে দিয়ে দেওয়া হবে, আর কথা বলা যাবে না। গলা শুকায় গেছে, পানি খেতে হবে। যারা মোটামুটি আমাদের লাইভে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। যারা লাইভে থাকতে পারেননি তারা পরবর্তীতে আমাদের ক্লাসগুলো একটু দেখে নেবেন। আর হচ্ছে যে একটু যদি পারেন লাইভটা শেয়ার করে দিবেন। আর পেমেন্ট সংক্রান্ত কথা আজকে আর বললাম না, একদমই লামসাম একটা পেমেন্ট নিব, যেটুক না নিলেই নয়, জাস্ট সেবা দেওয়া, আমাদের আসলে পেজটাকে ছড়ানো, যেটা বলছিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামীকাল সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। গলা শুকিয়ে গেছে।